হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কনসেপ্ট স্কোয়াড। তো আমাদের এনসিইআরটির যে সিরিজটা চলছিল ইউটিউবে, তার আজকে আরেকটা লেসন নিয়ে আমি চলে এসেছি তোমাদের সাথে। তো আজকে দেখতে পাচ্ছ চ্যাপ্টার 8, ক্লাস 9-এর যে চ্যাপ্টার 8, অর্থাৎ ফোর্স অ্যান্ড লজ অফ মোশন, মানে নিউটনের গতিসূত্র বলে যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টারটা আজকে আমি তোমাদেরকে পড়াবো। ওকে, তো এই নিউটনের গতিসূত্র আজকে নিশ্চয়ই একদিনে আসেনি, তাই না? এই নিউটনের গতিসূত্র আজকে একদিনে আসেনি, বা বিজ্ঞানী নিউটন উনি যে শুধু ভেবেছেন সেটা তো নয়। বিজ্ঞানী নিউটনের আগেও আরো অনেক ফিলোসফার বলো বা আরো অনেক বিজ্ঞানী ছিল যারা নেচারে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাকে ভালো করে অবজার্ভ করছিল। ওকে, তো এই নিউটনের গতিসূত্রেরও কিন্তু একটা ইতিহাস আছে। ওকে, সেই ইতিহাসের যদি আমরা একটা ব্রিফ ইন্ট্রোডাকশন নিই, তো প্রথমেই আমাদের কাছে নাম আসে কার, সেটা হচ্ছে অ্যারিস্টটল। অ্যারিস্টটল কি বলেছিলেন, উনি দেখেছিলেন যে প্রকৃতিতে যত অবজেক্ট আছে তাদেরকে উনি রেস্ট অবস্থাতেই দেখেছেন। মানে কোনো একটা বস্তুকে উনি যদি একটু ফোর্স দিয়ে ছেড়ে দেন বা একটু ধাক্কা দিয়ে ছেড়ে দেন, তো উনি দেখতে পান যে কিছুক্ষণ পরে সেই গতিশীল বস্তুটা রেস্টে চলে আসে বা থেমে যায়। তো সেখান থেকে ওনার মনে হয়েছিল এটা যে প্রত্যেকটা অবজেক্টেরই হয়তো এটা টেন্ডেন্সি যে রেস্টে চলে যাওয়া। ঠিক, তো উনি দেখো দুটো স্টেটমেন্ট দিয়েছেন, তোমাদের সামনে দুটো স্টেটমেন্ট লেখা আছে, দেখতে পাচ্ছ। স্টেটমেন্ট 1 কি বলছে, অ্যান অবজেক্ট স্টপস ইটসেলফ আফটার সাম টাইম। এটাই তো আমরা দেখি, কোনো একটা বস্তুকে যদি আমি মাটিতে গড়িয়ে দিই, তো কি দেখতে পাই, কিছুক্ষণ পরে সেটা থেমে যায়, তাই তো? তো সেটাই উনি অ্যাজ এ স্টেটমেন্ট হিসেবে উনি বলেছিলেন। এবং তারপরে উনি কি বললেন, যে টু মেনটেন ইউনিফর্ম মোশন অ্যান্ড এক্সটার্নাল ফোর্স ইজ রিকোয়ার্ড। মানে কোন একটা বস্তু, তাকে আমি দেখছি যে একটা ফোর্স অ্যাপ্লাই করলে সে কিছুক্ষণ মোশনে যাচ্ছে, তারপরে থেমে যাচ্ছে। তাহলে মোশনটাকে যদি কন্টিনিউ রাখতে হয়, আমরা কি দেখি, তাকে কন্টিনিউ ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো ওটাই উনি বলছেন। ওকে, ওটাই উনি বলছেন, এবং সেই টাইমে মানুষজনের এটাই ধারণা হয়েছিল যে হয়তো প্রত্যেকটা বস্তুরই একটা ন্যাচারাল স্টেট আছে, আর সেটা হচ্ছে রেস্ট। প্রত্যেকটা বস্তুই রেস্টে আসতে চায়, ঠিক। বাট এটা ভুল প্রমাণ হয় পরে গিয়ে, আরো অনেক বিজ্ঞানী যারা পরে এটাকে ভুল প্রমাণ করেন। তো এই জন্য অ্যারিস্টটলের এটাকে বলা হয় কি, ফ্যালেসি। ওকে, অ্যারিস্টটল ফ্যালেসি, যেহেতু এটা সঠিক নয়, তাই এটাকে বলা হয় অ্যারিস্টটল ফ্যালেসি। এবার এরপরে কি হয়, এরপরে আমাদের যার নাম পড়তে হয় তার নাম হচ্ছে গ্যালিলিও। এই গ্যালিলিও কিন্তু প্রচুর এক্সপেরিমেন্ট করতেন, তো উনি এই মোশন নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট করেন। তো গ্যালিলিওর আগে অব্দি কি ধারণা ছিল, এখনই কি বললাম আমরা, গ্যালিলিওর আগে অব্দি এটাই ধারণা ছিল যে প্রত্যেকটা বস্তু, তাকে যদি আমি একটু ফোর্স অ্যাপ্লাই করে যদি গতিতে ছেড়ে দিই, তো দেখবো কিছুক্ষণ পরে সে স্থির অবস্থায় আসতে চায়। মানে প্রত্যেকটা বস্তু স্থির হতে চায় বা স্থির অবস্থায় যেতে চায়। এটাই তো আমরা দেখেছিলাম, বা এটাই আমরা পড়েছিলাম অ্যারিস্টটলের ফ্যালেসিতে। তো এখন আমরা দেখবো যে গ্যালিলিওর এক্সপেরিমেন্ট, গ্যালিলিও একটা এক্সপেরিমেন্ট করেছিলেন। উনি এরকম একটা নত তল নিয়েছিলেন, এই নত তল। ওকে, এই নত তলের একদিকে একদিকে একটা বলকে রাখলেন, বলটাকে গড়িয়ে দিলেন। তো দেখতে পেলো যে বলটা গড়িয়ে গড়িয়ে এসে আবার এতটা হাইট অব্দি উঠে যাচ্ছে। মানে যতটা হাইট থেকে বলটাকে ছাড়া হয়েছিল, নত তলে গড়িয়ে নিচে আসার পরে সে আবার অতটা হাইট অব্দি উঠছে। এই জিনিসটাকে উনি লক্ষ্য করেন। এবং উনি যখন এই যে অ্যাঙ্গেলটা, মানে প্রথমবার উনি ঠিক এতটা হাইট অব্দি তুলেছিলেন, কিন্তু এখানে অ্যাঙ্গেল ছিল এতটা, ঠিক। পরের বার উনি কি করলেন, উনি এই যে প্লেনটা আছে, এই প্লেনটাকে একটু একটু অ্যাঙ্গেলটাকে কমালেন, একটু ফ্ল্যাট করলেন। ওকে, প্লেনটাকে একটু অ্যাঙ্গেলটাকে কমালেন। তখন উনি কি দেখলেন, তখনও যখন আমি এই বলটাকে গড়িয়ে দিচ্ছি, বলটা গড়িয়ে 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 এতটা হাইট অব্দি আসছে। বোঝা যাচ্ছে জিনিসটা, যে হাইট থেকে আমি বলটাকে ছেড়েছি, দেখো সেই হাইটেও আসছে। বাট প্রথম ক্ষেত্রে তাকে কম পথ অতিক্রম করতে হয়েছে, আর দ্বিতীয় ক্ষেত্রে তাকে দেখো অনেকটা বেশি পথ অতিক্রম করতে হয়েছে। তারপরে উনি কি করলেন, তারপরে উনি অ্যাঙ্গেলটাকে আরেকটু কমালেন। ওকে, অ্যাঙ্গেলটাকে আরেকটু কমালেন। সেই ক্ষেত্রে যখন বলটাকে গড়িয়ে দেওয়া হয়, দেখা যায় যে বলটা গড়িয়ে 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 কিন্তু সে বলটা ঠিক ততক্ষণ অবধি গড়িয়ে মানে মোশনে আছে, ততক্ষণ অবধি সে মোশনে আছে যতক্ষণ না সে সেম হাইটে পৌঁছাচ্ছে। যতক্ষণ না সে সেম হাইটে পৌঁছাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু সে তার মোশনকে কমপ্লিট করছে। তারপরে উনি কি করলেন, তারপরে উনি ভাবলেন, আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি এই প্লেনটাকে এবার ফ্ল্যাট করে দিই, আমি যদি এই প্লেনটাকে এবার ফ্ল্যাট করে দিই, তাহলে কি হবে, একদম আমি মাটির সাথে গ্রাউন্ডের সাথে যদি মিশিয়ে দিই। ওকে, মানে এই অ্যাঙ্গেলটাকে যদি কোনো অ্যাঙ্গেলই না রাখি, নততল যদি এইদিকে আমি না রাখি, একটা ফ্ল্যাট যদি আমি একটা প্লেন দিই, তাহলে পরে কি হবে, সেই ক্ষেত্রে উনার ধারণা যে বলটা তাহলে নিশ্চয়ই গড়াতেই থাকবে, বলটা তার মোশনকে কন্টিনিউ করবে। কতক্ষণ অবধি কন্টিনিউ করবে, যতক্ষণ না সে সেম হাইটে পৌঁছাচ্ছে, যতক্ষণ না সে সেম হাইটে পৌঁছাচ্ছে।
তার মানে উনি এখান থেকে এটা বুঝতে পারলেন যে কোনো বস্তুই কিন্তু, মানে অ্যারিস্টটল বলেছিল না যে প্রত্যেকটা বস্তু রেস্টে যেতে চায়, প্রত্যেকটা বস্তু তার গতিশীল অবস্থা থেকে সে রেস্টে আসতে চায়। তো সেই টাইমে মানুষজন কি ভেবেছিল যে বস্তুর ন্যাচারাল অবস্থায় হচ্ছে রেস্ট, বাট সেটাকে উনি ভুল প্রমাণ করলেন, বা সেটাকে উনি ভুল প্রমাণ করলেন কিভাবে? উনি বলছেন যে গতিশীল বস্তুটা গতিতে ততক্ষণ অবধি থাকবে যতক্ষণ না সে সেম হাইটে উঠতে পারছে, তার মানে সে ততক্ষণ অবধি তার গতিকে কন্টিনিউ করে যাবে। তার মানে কোনো বস্তু সবসময় রেস্টেই যেতে চায় না, কোনো বস্তু সে রেস্টে যেতে চায় না, বা রেস্ট কোনো ন্যাচারাল স্টেট নয়। বোঝা গেল? তো এখান থেকে আস্তে আস্তে আরো কনসেপ্ট উঠে আসে, সেটা হচ্ছে ইনার্শিয়া, মানে গতিশীল বস্তু গতিকে কন্টিনিউ করতে চায়। ওকে, তো গ্যালিলিওর এই এক্সপেরিমেন্টের পরেই, বা এই এক্সপেরিমেন্টটাকে আরো ভালো করে দেখার পরে বা আরো ভালো করে বিশ্লেষণ করার পরে বিজ্ঞানী নিউটন কিন্তু নিউটনের 3টে সূত্র দিয়েছেন। শুধু নিউটনের সূত্রই নয়, উনি গ্র্যাভিটেশন ল দিয়েছেন এবং পুরো মেকানিক্সটাকে একটা ভালো রূপরেখা দেন। তো সেই জন্য আমরা নিউটনস ল কিন্তু, মানে এই যে লগুলো সেগুলো নিউটনস ল এর মধ্যেই পড়ি, বাট নিউটনসের আগে গ্যালিলিও কিন্তু এই আইডিয়াটা দিয়ে দিয়েছিল। বোঝা গেল আমার কথাটা? ক্লিয়ার? তো এবার আমরা এন্টার করবো হচ্ছে নিউটনের লতে। তো নিউটনের যে প্রথম ল সেটা আমরা প্রত্যেকেই জানি যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তু চিরকাল একই গতিতে চলতে চায়, তাই তো? এটা আমরা প্রত্যেকেই জানি। তো এই নিউটনের প্রথম ল যাওয়ার আগে আমরা ফোর্স সম্পর্কে একটু বেসিক ধারণা নেব, যেহেতু এনসিইআরটি টপিকটাকে দিয়েছে তাই আমরা প্রথমে একটু ফোর্স সম্পর্কে পড়ে নিই। ফোর্স কি? তো এনি পুল অর পুশ, এনি পুল অর পুশ, ওকে, এনি পুল অর পুশকে আমরা বলবো হচ্ছে ফোর্স। এনি অ্যাকশন হুইচ কজেস, এনি অ্যাকশন হুইচ কজেস পুল অর পুশ অন এ বডি ইজ কল্ড ফোর্স। বোঝা গেল? ইজ কল্ড ফোর্স। Forces are used in everyday action like pushing, pulling, lifting, stretching. এই যে লিফট করছি, স্ট্রেচ করছি, টুইস্ট করছি, প্রেস করছি, এগুলো প্রত্যেকটাই এক ধরনের পুল অথবা পুশ অ্যাকশন। বোঝা গেল? এবার এই ফোর্স কি কি করতে পারে, ফোর্স কি কি করতে পারে? তো একটা বস্তু ধরো, তুমি একটা বস্তুকে এখানে রেখে দিয়েছো, ওকে। তো আমরা আগের ক্লাসে কি পড়েছিলাম যে ফিজিক্সে বস্তুর দুটো অবস্থা হয়, ফিজিক্সে বস্তুর দুটো অবস্থাকে আমরা বুঝি কি কি? একটাকে বলেছিলাম হচ্ছে রেস্ট, রেস্ট, আরেকটাকে বলেছিলাম আমরা কি মোশন। ওকে, একটাকে বলেছিলাম রেস্ট, আরেকটাকে বলেছিলাম মোশন। তো যে বস্তুটা রেস্টে আছে তাকে ফোর্স অ্যাপ্লাই করে আমি গতিতে নিয়ে যেতে পারি, বা একটা বস্তু সে গতিতে আছে আমি তাকে ফোর্স অ্যাপ্লাই করে থামাতে পারি। তার মানে ফিজিক্সে বস্তুর যে অবস্থা, এই রেস্ট বা মোশন, সেটাকে আমি চেঞ্জ করতে পারি বাই অ্যাপ্লাইং ফোর্স। ফোর্স অ্যাপ্লাই করে আমি স্থির বস্তুকে গতিশীল বানাতে পারি বা গতিশীল বস্তুকে স্থির বানাতে পারি। বোঝা গেল? তার মানে ফোর্স কি করতে পারে? ফোর্স ক্যান মুভ এ স্টেশনারি অবজেক্ট। স্টেশনারি অবজেক্ট মানে হচ্ছে স্থিতিশীল অবজেক্ট, যে বস্তুটা স্থির অবস্থায় আছে তার সেই স্থির অবস্থার জন্য তাকে আমরা বলি স্টেশনারি বডি। ওকে, আর কি করতে পারে? চেঞ্জ দ্য স্টেট অফ রেস্ট অর মোশন, সেটা আমরা এখনই বললাম যে ফোর্স কোনো বস্তুর স্থির অবস্থা থেকে গতিশীলে নিয়ে যেতে পারে বা গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আনতে পারে, রাইট? নেক্সট, স্টপ এ মুভিং বডি। এটাই এই যে মিডিলের যে স্টেটমেন্টটা না, এই ওপরের আর এই নিচের স্টেটমেন্টটাই মিডিলের স্টেটমেন্টটাকেই বোঝাচ্ছে আলটিমেট। নেক্সট দেখো কি লেখা আছে, চেঞ্জ, মানে চেঞ্জ কি চেঞ্জ করতে পারে? চেঞ্জ দ্য স্পিড অফ এ বডি। ধরো এই পেনটা একটা স্পিডে যাচ্ছিল, আমি যদি আরো জোরে ফোর্স অ্যাপ্লাই করি স্পিডটা বেড়ে যাবে, তার মানে স্পিডটাকে চেঞ্জ করতে পারছে। বা এই পেনটা এইদিকে আসছে, আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ওর স্পিডটা কমে যাবে, আগে যে স্পিডে আসছিল ফোর্স অ্যাপ্লাই করলে আস্তে আস্তে আসবে। বোঝা গেল? তার মানে আমরা কোনো বস্তুর গতিকে, মানে হচ্ছে স্পিডকে বাড়া কমা করতে পারি, ইনক্রিজ করতে পারি বা ডিক্রিজ করতে পারি বা পরিবর্তন করতে পারি, ওকে, ফোর্স অ্যাপ্লাই করে। আর কি করা যেতে পারে? ফোর্স অ্যাপ্লাই করে আমরা শেপের বা সাইজের চেঞ্জ করতে পারি। এই যে পেনটার এখন একটা শেপ আছে, আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি তাহলে পেনটা ভেঙে যাবে, এর শেপ বা সাইজের চেঞ্জ হয়ে যাবে। ঠিক একটা তোমার কাছে একটা বেলুন আছে, বেলুনটাকে ফোর্স অ্যাপ্লাই করে তুমি তার শেপ বা সাইজকে চেঞ্জ করতে পারো, তাই তো? ওকে, নেক্সট কি বলা আছে? চেঞ্জ দ্য ডাইরেকশন অফ মোশন অফ এ মুভিং বডি। ধরো একটা বস্তুকে তুমি গড়িয়ে দিয়েছো, সে একটা পার্টিকুলার দিকে যাচ্ছে, তুমি যদি ফোর্স অ্যাপ্লাই করো সে তার দিককে চেঞ্জ করে দেবে। ধরো একটা বলকে আমি ওপরের দিকে গড়িয়ে দিয়েছি, ওপরের দিকে গড়িয়ে দিলাম, সে ওপরের দিকে যাচ্ছে,
আমি যদি এবার এদিক থেকে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে, সে তার দিকের পরিবর্তন করে। তার মানে ফোর্স অ্যাপ্লাই করে আমরা স্থির বস্তুকে গতিশীল, গতিশীল বস্তুকে স্থির, বা গতিশীল বস্তুর গতিকে বা স্পিডকে বাড়াতে বা কমাতে পারি, অথবা কোনো বস্তুর শেপ বা সাইজকে চেঞ্জ করতে পারি, রাইট? অথবা কোনো বস্তুর ডাইরেকশন, কোনো বস্তু যে দিকে চলছিল সেই দিকেরও পরিবর্তন করাতে পারি আমরা ফোর্স অ্যাপ্লাই করে। বোঝা গেল? এবার এনসিইআরটি তোমাদেরকে দিয়েছে খুব ছোট্ট একটা টপিক, মানে এগুলো ওল্ড এনসিইআরটিতে ছিল, নিউ এনসিইআরটি অনেক টপিককে বাদ দিয়ে দিয়েছে বলতে পারো, ঠিক আছে? তো আমরা প্রত্যেকটা জিনিসই পড়বো, ওকে? যেরকম এখানে বলা আছে ফোর্স ক্যান বি ক্লাসিফাইড ইনটু টু গ্রুপ। ফোর্সকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স আর একটা হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট মানে হচ্ছে স্পর্শী বা স্পর্শ, তাই তো? মানে আমি যে এই যে পেনটা আছে, এই পেনটাকে তুলে যদি আমি এখানে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কি পেনটার সাথে কন্ট্যাক্টে যেতে হলো, টাচে বা সংস্পর্শে যেতে হলো, দেন আমি একে তুলে চাগিয়ে ফেলতে পারছি, তাই তো? তার মানে এই যে মাসকুলার ফোর্স, এই যে মাসেলের সাহায্যে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, এই মাসকুলার ফোর্স অ্যাপ্লাই করতে গেলে কিন্তু বস্তুর সাথে যে বস্তু মানে হাতের মানে যেটা দ্বারা আমি ফোর্স অ্যাপ্লাই করছি বস্তুর উপরে, ওই বস্তু আর ওই যেটা দ্বারা ফোর্স অ্যাপ্লাই করছি ওই দুটোর মধ্যে একটা কন্ট্যাক্ট থাকতে হবে, ঠিক? তখনই আমরা তাকে বলবো হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্টে থাকলে কাজ করবে, কন্ট্যাক্টে না থাকলে কাজ করবে না এই কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স কি? দুটো বস্তুর ভেতরে ফোর্স কাজ করবে উইথাউট কন্ট্যাক্ট, মানে দুটো বস্তুকে আমি টাচে নিয়ে আসিনি, কাছাকাছি নিয়ে আসিনি, স্পর্শ করাইনি, বাট তারপরেও তাদের মধ্যে যদি ফোর্স কাজ করে তাহলে সেটাকে বলবো আমরা নন কন্ট্যাক্ট ফোর্স। তো এই যে কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল হিসাবে কি বললাম, মাসকুলার ফোর্স হবে, আর কি হবে, ফ্রিকশন, ফ্রিকশন বা ঘর্ষণ বল, যেটা একটা সারফেসের উপরে আরেকটা সারফেস যখন কন্ট্যাক্টে থাকবে তখন একটা সারফেসের উপরে আরেকটা সারফেসকে যখন আমি মুভ করানোর চেষ্টা করব, মানে রিলেটিভ মোশন করব, তখনই তো নিচের সারফেস তার উপরে কি বা ইররেগুলারিটিস কি করবে, একটা ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করবে। তো কন্ট্যাক্টে থাকলে তবেই ফ্রিকশন ফোর্স কাজ করে, কন্ট্যাক্টে না থাকলে কোনো ফ্রিকশন নেই। তার মানে ফ্রিকশন ফোর্স একটা কন্ট্যাক্ট ফোর্সের মধ্যে পড়ে গেল। নেক্সট, এই যে নন কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল যেরকম হচ্ছে গ্র্যাভিটেশন, গ্র্যাভিটেশনাল ফোর্স, ওকে, ম্যাগনেটিক ফোর্স, ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। দেখো এই যে সূর্য, সূর্য আর এই যে পৃথিবী, সূর্য আর পৃথিবীর মধ্যে কোনো কন্ট্যাক্ট আছে, নেই তো, তারপরে তো ফোর্স কাজ করছে। বা এই যে পৃথিবী আর এই পেনটা, এই পৃথিবী আর এই পেনটার মধ্যে কোনো কন্ট্যাক্ট আছে, নেই, কিন্তু ছেড়ে দিলে দেখো পৃথিবীর দিকে ছুটে যাচ্ছে। পৃথিবী যে ফোর্সটা অ্যাপ্লাই করছে গ্র্যাভিটেশনাল পুল, সেটা কিন্তু এই বস্তু আর পৃথিবী কন্ট্যাক্টে না থাকলেও কিন্তু কাজ করছে। বোঝা গেল জিনিসটা? তাহলে আমরা দু রকমের ফোর্সের মানে দুটো ক্যাটাগরিতে ভাগ করলাম ফোর্সকে, কন্ট্যাক্ট আর নন কন্ট্যাক্ট, আর সেটা আমরা পড়েও নিলাম, ওকে? নেক্সট আমরা যাব হচ্ছে আমাদের, আচ্ছা, কন্ট্যাক্ট ফোর্সের কিছু এক্সাম্পল, এই যে সারফেস টেনশন, এয়ার রেজিস্ট্যান্স, ফ্রিকশন। আচ্ছা, আরেকটা হচ্ছে সেটা হচ্ছে বুয়েন্সি বা আপথ্রাস্ট। দেখবে কোনো বস্তুকে জলে নিমজ্জিত করলে জল একটা প্লাব্যতা ফোর্স দেয়, তাহলে ওই জলের সাথে তোকে কন্ট্যাক্টে থাকতে হচ্ছে তবে তো তুমি প্লাব্যতা ফোর্স পাচ্ছ, তাই না? ইভেন তুমি যখন বায়ুর মধ্যে দিয়ে পড়ছে কোনো একটা বস্তু, বায়ুও কিন্তু প্লাব্যতা ফোর্স দেয়, কিন্তু বায়ুর ডেন্সিটি কম, তাই এই বস্তুটা যতটা বায়ুকে অপসারিত করবে তার ওয়েটও কম। তাই আমরা এই বায়ুর দ্বারা যে প্লাব্যতা ফোর্স বা বায়ুর দ্বারা যে বুয়েন্সি ফোর্স, সেটা সচরাচর আমরা ফিল করি না। খুব বড় অবজেক্ট না হলে তুমি এটা ফিল করবে না, ওকে? তো জলের মধ্যে আমরা এটা ফিল করি, ঠিক? তাই আমি জলের এক্সাম্পলটাই দিলাম, যে জল বা কোনো লিকুইড, জলই হতে হবে এর কোনো মানে নেই, অন্য কোনো লিকুইডও হতে পারে। তো কোনো লিকুইডের মধ্যে যখন আমি কোনো বস্তুকে নিমজ্জিত করছি বা কন্ট্যাক্টে নিয়ে যাচ্ছি, তখন এই লিকুইড তার উপরে বুয়েন্সি বা আপথ্রাস্ট ফোর্স দিচ্ছে। তো এই বুয়েন্সি বা আপথ্রাস্ট কিন্তু এক ধরনের কি ফোর্স হবে, কন্ট্যাক্ট ফোর্স হবে। এছাড়া নর্মাল ফোর্স, নর্মাল রিয়াকশন ফোর্স, এই যে আমরা মাটির ওপরে দাঁড়িয়ে আছি বা পৃথিবী আমাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, এটা হচ্ছে অ্যাকচুয়াল ওয়েট। আমরা পৃথিবীর ওপরে এমজি ফোর্স দিচ্ছি, তাই তো? তেমনি পৃথিবীর সারফেস বা আমার বডি, পৃথিবীর যে পয়েন্টে কন্ট্যাক্টে আছে সেই সারফেস আমার পায়ের ওপরে একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটাকে বলা হয় নর্মাল, ওকে? নর্মাল ফোর্স আমরা পরে ডিটেলসে পড়বো। সেই নর্মাল ফোর্সও কিন্তু কন্ট্যাক্টে না থাকলে কাজ করবে না, তাই নর্মাল ফোর্স একটা কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল, ওকে? নেক্সট, নন কন্ট্যাক্ট ফোর্সের এক্সাম্পল, এগুলো আমি বলে দিয়েছি অলরেডি, চলো ঝটপট।
আচ্ছা, এবার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা পড়বো, সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অর বেসিক ফোর্স ইন নেচার। আমাদের এই প্রকৃতিতে যত ফোর্স আছে, যত টাইপের ফোর্স আছে, সমস্ত ফোর্স এই চারটে ফান্ডামেন্টাল ফোর্সের আন্ডারে পড়ে। কি কি সেই চারটে ফান্ডামেন্টাল ফোর্স? একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, উইক নিউক্লিয়ার ফোর্স, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, আর একটা হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই যে আমরা বলছি ইলেকট্রিক ফোর্স, আমরা বলছি নর্মাল ফোর্স, আমরা বলছি সারফেস টেনশন, এগুলো প্রত্যেকটাই কিন্তু অ্যাকচুয়ালি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। এই যে ম্যাগনেটিক ফোর্স, সেটাও ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের মধ্যে পড়ে। বোঝা গেল জিনিসটা? তো প্রকৃতিতে যত রকমেরই তুমি ফোর্স দেখো না কেন, তারা আলটিমেট এই চারটে টাইপের ফোর্সের মধ্যেই পড়বে। ক্লিয়ার এটা? গ্র্যাভিটেশনাল ফোর্স তোমরা জানো যে ইউনিভার্সের যে কোনো দুটো অবজেক্টের মধ্যে যে ফোর্স কাজ করে সেটাই হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা একটা অ্যাট্রাকটিভ ফোর্স। আর এই গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ কতটা, তুমি দেখো সূর্য আর পৃথিবীর মধ্যে হিউজ ডিস্টেন্স, কিন্তু তারপরেও তো ফোর্সটা কাজ করছে। তার মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের রেঞ্জ আমরা বলতে পারি কি ইনফাইনাইট। ওকে, সেম ভাবে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স যেটা আছে এটারও রেঞ্জ কিন্তু ইনফাইনাইট, অসীম। বাট এই যে উইক নিউক্লিয়ার ফোর্স আর স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, এরা নিউক্লিয়ার রেঞ্জে কাজ করে। যে অ্যাটমের মধ্যে যে নিউক্লিয়াস থাকে না, সেই নিউক্লিয়াসের মধ্যে যে নিউট্রন প্রোটন তাদেরকে যে বাইন্ড করে রেখেছে, বা নিউট্রন প্রোটন যে পার্টিকেল দ্বারা তৈরি তাদেরকে যে বাইন্ড করে রেখেছে, কোয়ার্ককে যে বাইন্ড করে রেখেছে যে ফোর্স, সেই ফোর্সই হচ্ছে আমাদের সেই ফোর্স হচ্ছে আমাদের স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। আর এই যে উইক নিউক্লিয়ার ফোর্স, এটাও আমার নিউক্লিয়াসে কাজ করে, কিন্তু এই উইক নিউক্লিয়ার ফোর্স তখনই তুমি পাবে যখন, মানে সাধারণত এটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের মধ্যে যখন বিটা ডিকে হয়, সেই বিটা দিকের জন্য দায়ী বা রেসপন্সিবল ফোর্স হচ্ছে আমাদের এই উইক নিউক্লিয়ার ফোর্স। ঠিক আছে? তো এই চারটে ফোর্সের মধ্যে সব থেকে স্ট্রংগেস্ট কোনটা? সব থেকে স্ট্রংগেস্ট হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এটা হচ্ছে সব থেকে স্ট্রংগেস্ট। আচ্ছা, এই চারটের মধ্যে সব থেকে দুর্বল বা উইকেস্ট ফোর্স কোনটা? তো সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। এটা হচ্ছে সব থেকে উইকেস্ট ফোর্স ইন নেচার। প্রকৃতিতে যত ফোর্স আছে সব থেকে উইকেস্ট। এবার তোমার মনে হতে পারে স্যার, গ্র্যাভিটেশনাল ফোর্স, সূর্য আর পৃথিবী এতটা দূরে আছে তারপরেও কাজ করছে আর আপনি বলছেন উইক। মানতে পারলাম না। তো গ্র্যাভিটেশনাল ফোর্স নর্মালি আমাদের যে ডে টু ডে অবজেক্ট, মানে এই পেনটা বা এই বোর্ডটা বা আমি বা এখানে যে কোনো দুটো অবজেক্ট, তাদের মধ্যেও কাজ করে, কিন্তু আমরা ফিল করি না কেন? এই পেনটা আর আমরা দুজনেই তো ইউনিভার্সে অবস্থিত দুটো বস্তু, তাহলে আমরা তো একে অপরকে টানছি, সেটা দেখা যাচ্ছে না কেন? কারণ উইক বলেই দেখা যাচ্ছে না। আমাদের দুজনের মধ্যে কারোর একটা মাস যখন হিউজ হবে না, তখন আমরা এটাকে ফিল করতে পারবো। ওকে, তো সাধারণত এটাকে এই জন্য আমরা বলছি হচ্ছে উইকেস্ট ইন নেচার। ঠিক। এবং তোমরা যখন, আমি যখন পরে তোমাকে পড়াবো যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেখানে গ্র্যাভিটেশনাল যে কনস্ট্যান্ট ক্যাপিটাল জি, তার ভ্যালু দেখবে কতটা ছোট, সেখান থেকে তুমি একটা আইডিয়া পাবে যে এটা কতটা উইকেস্ট একটা ফোর্স। ওকে, চলো। তো আমাদের মোটামুটি কিছুটা জায়গা আমরা পড়লাম। এবার আমাদের এনসিআরটিতে আরেকটা টপিক দেওয়া আছে, সেটা হচ্ছে ব্যালেন্সড অ্যান্ড আনব্যালেন্সড ফোর্স কাকে বলে। ব্যালেন্স ফোর্স কাকে বলবো আর আনব্যালেন্স ফোর্স কাকে বলবো? ছোটবেলায় তোমরা নিশ্চয়ই সেই দড়ি টানাটানি খেলা দেখেছো, দড়ি টানাটানি খেলা, টাগ অফ ওয়ার, তাই না? দড়ি ধরে ওদিকে তিনজন দাঁড়িয়ে আছে, এদিকে তিনজন দাঁড়িয়ে আছে, টানছে, টানাটানি করছে। ঠিক। তো সেরকমই একটা জিনিস আমি তোমাদের বোঝাচ্ছি। ধরো এখানে একটা বস্তু আছে। ওকে, এই বস্তুটার ওপরে পৃথিবী একটা বল দিয়ে টানছে। ধরে না পৃথিবী নিচের দিকে যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে এমজি ফোর্স। তেমনি এই মাটি, এই গ্রাউন্ড, এই বস্তুর ওপরে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, সেটা হচ্ছে নর্মাল ফোর্স। রাইট? নেক্সট নেক্সট ধরে নাও এই বস্তুটাকে কেউ এদিকে টানছে 5 নিউটন ফোর্স দিয়ে, সেম ভাবে কেউ এদিকে টানছে 5 নিউটন ফোর্স দিয়ে। ওকে, তাহলে দেখো এই বস্তুটার উপরে কতগুলো ফোর্স কাজ করছে, তাই না? একটা উপরে, একটা নিচে, একটা এই সাইডে, একটা এই সাইডে। তো এতগুলো ফোর্স কাজ করছে, কিন্তু এদের আলটিমেট এফেক্ট কি? এদের আলটিমেট এফেক্টে এর কি কোনো রকম স্টেটের পরিবর্তন হবে? ধরো ধরো আমি তোমাকে বলছি,
ওকে, ধরো আমি তোমাকে বলছি এই রিমোটটা আমার হাতের উপরে আছে, এর উপরে এখন কি কি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আমার হাতের উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, ঠিক তেমনি আমার হাত এর উপরে একটা ফোর্স অ্যাপ্লাই করছে। তাতে কি আলটিমেট এর যে অবস্থা, এর অবস্থা বলতে ফিজিক্সের ভাষায় এর অবস্থাকে আমরা রেস্ট অথবা মোশন দুরকম অবস্থা ভাবতে পারি। তো এখনো রেস্টে আছে, তো রেস্ট অবস্থার কি কোনো পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। ও রেস্ট থেকে নিশ্চয়ই মোশনে যাচ্ছে না। তাহলে এর ওপরে নিচে ওপরে দুটো ফোর্স কাজ করছে, বাট তারপরেও এর অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না, এ রেস্টে ছিল, রেস্টেই আছে। তার মানে আলটিমেট এর উপরে কোনো নেট ফোর্স কাজ করছে না, যেটা এর অবস্থার পরিবর্তন ঘটাবে। তো এখানে ডেফিনেশনটা ভালো করে দেখো কি লেখা আছে, when a number of forces act on an object and their overall application do not change the state of motion or rest। ধরো একটা অবজেক্টের ওপরে অনেকগুলো ফোর্স কাজ করছে, কিন্তু আলটিমেট এই বস্তুটার যদি রেস্টে থাকে তো রেস্ট অবস্থাকে চেঞ্জ করছে না, বা ধরো এই গতিতে আছে তোর গতিটাকেও চেঞ্জ করছে না, গতি বাড়াচ্ছেও না বা কমাচ্ছেও না, বা গতি থেকে তাকে রেস্টেও নিয়ে যাচ্ছে না, মানে নেট কোনো ফোর্স কাজ করছে না, আলটিমেট কোনো ওর অবস্থার পরিবর্তন আমি পাচ্ছি না। তাহলে আমি বলবো যে এই বস্তুটার উপরে যতগুলো ফোর্স কাজ করছে সবাই ব্যালেন্সড কন্ডিশনে আছে, বা এই ফোর্সগুলোকে আমি বলবো হচ্ছে ব্যালেন্সড ফোর্স। বোঝা গেল? বোঝা গেল জিনিসটা? ওকে, নেক্সট আমরা পড়ছি দেখো হচ্ছে আনব্যালেন্স ফোর্স। নেক্সট আমরা কি পড়ছি? আনব্যালেন্স ফোর্স। ধরে নাও এই বস্তুটা আমার রেস্টে আছে, রেস্ট। ওকে, এবার নিচের দিকে এমজি, ওপরের দিকে নর্মাল ফোর্স কাজ করছে। কেউ বস্তুটাকে এদিকে টানছে 5 নিউটন বল দিয়ে, আর কেউ এদিকে টানছে ধরে নাও 15 নিউটন বল দিয়ে। এবার কি হবে? এবার দেখো তুমি বলবে যে স্যার বস্তুটা আমার এই দিকে চলে আসবে। এই দিকে চলে আসবে মানেটা কি? তার মানে সে রেস্ট ছিল, রেস্টটা থেকে গতিতে চলে এলো, রেস্টে থেকে সে গতিতে চলে এলো, তাই না? তার মানে দেখো এই বস্তুটার উপরে এতগুলো ফোর্স কাজ করছে, তার এফেক্টে বস্তুর অবস্থার পরিবর্তন হলো, সে রেস্ট থেকে গতিতে চলে আসছে। তার মানে এর উপরে আলটিমেট কোনো না কোনো একটা ফোর্স কাজ করেছে, একটা নেট একটা ফোর্স কাজ করছে এর উপরে, মানে এতগুলো ফোর্সের যে ওভারঅল একটা এফেক্ট আমরা পাচ্ছি। কথাটা বোঝা গেল? তো এখানে এই ফোর্সটাকে নিচের ফোর্সটা ক্যান্সেল আউট করছে, বাট এই দিকের ফোর্সটাকে এই দিকের ফোর্স, বা এই দিকের ফোর্সটাকে এই দিকের ফোর্স কিন্তু ক্যান্সেল আউট করতে পারেনি। ওকে, এবং যেদিকে নেট ফোর্স বেশি, দেখো এইদিকে 5 নিউটন, এদিকে 15, তো আলটিমেট এইদিকে 15 মানে এদিকে বেশি ফোর্স, এবং এদিকে 15 বলতে কতটা, মানে আলটিমেট নেট ফোর্স কত হবে? তো এদিকের 5 যদি আমি 15 থেকে বাদ দিই, তো বস্তুটার উপরে আলটিমেট এই ডাইরেকশনে 10 নিউটন ফোর্স কাজ করবে। আর এই 10 নিউটন ফোর্সই বস্তুটাকে এই রেস্ট অবস্থা থেকে গতিতে নিয়ে আসছে। বোঝা গেল? তার মানে আনব্যালেন্স ফোর্স কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে, বা কোনো বস্তুর মধ্যে ত্বরণ তৈরি করতে পারে। আমরা আগের ক্লাসে মোশন চ্যাপ্টারে ত্বরণ বলেছি। যারা যারা ত্বরণ বোঝো না, যারা যারা ভেলোসিটি বোঝো না, যারা যারা স্পিড বোঝো না, তাদেরকে আমি আরেকবার রিকোয়েস্ট করব যে এই চ্যানেলেই তোমরা প্লেলিস্টে যাও সায়েন্সের, সেখানে দেখো মোশন চ্যাপ্টার করানো আছে, সেখানে কিন্তু ডিটেলে আমি পড়িয়েছি ত্বরণ কি জিনিস। ওকে, তো ত্বরণ মানে হচ্ছে বেগের পরিবর্তন। ইনিশিয়ালি ও রেস্টে ছিল, মানে ওর বেগ হচ্ছে 0, সেখান থেকে বস্তুটা এইদিকে গতিতে আসছে, মানে 0 থেকে বেগের বৃদ্ধি হচ্ছে, তাই তো, বা বেগের পরিবর্তন হচ্ছে। এই বেগের পরিবর্তনকে আমরা বলছি কি? ত্বরণ। ক্লিয়ার? সেখানে আনব্যালেন্স ফোর্সের ডেফিনেশন কি লেখা আছে? when a number of forces act on an object, যখন কোন একটা অবজেক্টের উপরে অনেকগুলো ফোর্স কাজ করছে, the object moves in the direction of the largest force, বাট অবজেক্টটা কোন দিকে মুভ করলো? যেদিকে লার্জেস্ট ফোর্স কাজ করলো সেই দিকে মুভ করলো, তাই না? দেন such forces are known as unbalanced force। তো তখন আমরা বলবো যে বস্তুর উপরে যতগুলো ফোর্স কাজ করছে তারা আনব্যালেন্সড ফোর্স। কারণ কি? কারণ হচ্ছে ব্যালেন্সড ফোর্স বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে না, অনলি আনব্যালেন্স ফোর্সই বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে। বোঝা গেল? তো এখান থেকে আমি একটা কনক্লুশন দিতে পারি, অ্যান আনব্যালেন্স ফোর্স অ্যাক্টিং অন অ্যান অবজেক্ট ব্রিংস ইট ইন মোশন
একটা আনব্যালেন্স ফোর্স অবজেক্টের উপরে কাজ করছে, সে আনব্যালেন্স ফোর্স বস্তুটাকে মোশনে নিয়ে যেতে পারে, যদি সে রেস্টে থাকে তাকে মোশনে নিয়ে যেতে পারে। ইফ অ্যান আনব্যালেন্স ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দ্য অবজেক্ট দেয়ার উইল বি এ চেঞ্জ। যদি কোনো অবজেক্টের উপরে একটা আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে সেখানে একটা চেঞ্জ দেখতে পাবো। কিসের চেঞ্জ দেখতে পাবো? আইদার ইন ইটস স্পিড অর ইন দ্য ডাইরেকশন অফ ইটস মোশন। হয় আমরা তার স্পিডের চেঞ্জ দেখতে পাবো, নাহলে তার আমি ডাইরেকশনের চেঞ্জ দেখতে পাবো। ধরো একটা গতিশীল বস্তু যাচ্ছে, আমি যদি আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করি, ওকে, ধরো একটা গতিশীল বস্তু যাচ্ছে, তার উপরে আমি যদি একটা আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করি, কি দেখবো? তার গতি হঠাৎ করে বেড়ে যাবে, তার স্পিডের পরিবর্তন হচ্ছে, রাইট? আরেকটা কি জিনিস দেখতে পারি, ধরো একটা বস্তু এইদিকে যাচ্ছে, আমি যদি এই ডাইরেকশনে ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? ওর দিকের চেঞ্জ হয়ে গেল, ও সোজা যাচ্ছিল সেখান থেকে এদিকে চলে গেল, তাই না? সে সোজা যাচ্ছিল, আমি এদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম, সে এদিকে চলে গেল, বোঝা গেল? তো আনব্যালেন্স ফোর্স কি কি করতে পারে? আনব্যালেন্স ফোর্স পদার্থের অবস্থার পরিবর্তন করতে পারে। পদার্থের অবস্থা বলতে কিন্তু সলিড লিকুইড গ্যাস নয়, ফিজিক্সের ভাষায় পদার্থের অবস্থা বলতে আমরা বুঝবো সলিড আর রেস্ট, সরি রেস্ট আর মোশন, আমি বললাম সলিড আর রেস্ট, সলিড নয়, রেস্ট আর মোশনকে বুঝবো, ঠিক আছে? তাহলে দাস টু অ্যাক্সিলারেট দ্য মোশন অফ অ্যান অবজেক্ট, কোনো অবজেক্টের গতিকে অ্যাক্সিলারেট করতে, ত্বরান্বিত করতে আমাদেরকে সবসময় একটা আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করতে হবে। ওকে, আশা করি জায়গাটা ক্লিয়ার। নেক্সট, এখানে আসছে এবার আমাদের নিউটনের প্রথম সূত্র। দেখো, তাহলে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেখান থেকে কি দেখলাম? যে আনব্যালেন্স ফোর্স বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে। তার মানে বস্তু তার অবস্থার পরিবর্তন করতে কি চাই? নর্মালি চাই না, ফোর্স অ্যাপ্লাই করে তুমি ফোর্সফুলি তার অবস্থার পরিবর্তন করাচ্ছ। তো এখান থেকেই উঠে আসে নিউটনের প্রথম সূত্র। নিউটনের প্রথম সূত্র কি বলছে? বলছে প্রত্যেকটা বস্তুই এটা বলছে, বলছে আমাকে আমার মতো থাকতে দাও। তুমিও তাই বলো বাড়িতে যে আমাকে আমার মতো থাকতে দাও, তাই না? আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি। তো যে বস্তুটা স্থির আছে, যে বস্তুটা স্থির, ধরো এই পেনটা এখানে স্থির আছে, তো ও সারা জীবন স্থিরই থাকবে। আমার ঘরে যে টেবিলটা যেখানে আছে ও সারা জীবন ওখানেই থাকবে, কারণ কি স্থির বস্তু চিরকাল স্থিরই থাকতে চায়। আর যে গতিতে আছে, যে গতিতে আছে সেও সারা জীবন একই গতিতে চলতে চায়, যদি না বাইরে থেকে আমরা একটা আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করি। যেরকম এই পেনটা সারা জীবন স্থির থাকতে চাই, কিন্তু আমি যদি আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তাহলে সে স্থির অবস্থা থেকে তার গতিতে চলে যাচ্ছে, অবস্থার পরিবর্তন করছে। কিন্তু পেনটা কি নর্মালি কি চাই? ও চায় না, ও ভালো আছে, ও স্টেবল আছে, ও বলছে আমি যেমন আছি সেরকমই থাকবো, আমাকে আমার মতো থাকতে দাও। এবার তুমি বলবে স্যার, গতিশীল বস্তু, আপনি যখনই বললেন না যে গতিশীল বস্তু চিরকাল একই গতিতে থাকতে চায়, কিন্তু বাস্তবে তো আমরা তা দেখছি না। বাস্তবে আমি একটা বস্তুকে গতিশীল করে দিলেই সে কিছু দূর যাওয়ার পরে কিন্তু থেমে যাচ্ছে, ঠিক? তো নিউটন তো এটাই বললো যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর গতিশীল বস্তুও চিরকাল একই গতিতেই চলতে চায়, যদি না বাইরে থেকে বল প্রয়োগ করি। তো আমি যখন কোনো একটা বস্তুকে আমাদের এই মাটিতে গড়িয়ে দিচ্ছি, ধরো এই মাটির সারফেস, এখানে যখন কোনো একটা বস্তুকে আমি গড়িয়ে দিলাম, আমি দেখি কিছুক্ষণ পরে কি থেমে যাচ্ছে, কিন্তু নিউটনটা বলছে সারা জীবন একই গতিতে চলবে। তো হ্যাঁ সেটাই তো, তো সে থেমে যাচ্ছে কেন? সে কিছুক্ষণ যাওয়ার পরে থেমে যাচ্ছে কেন? তার তো উচিত একই গতিতে চলা। থেমে যাচ্ছে কেন? কারণ কি বাইরে থেকে একটা আনব্যালেন্স ফোর্স বা বাইরে থেকে একটা বাহ্যিক বল বা এক্সটার্নাল ফোর্স কাজ করছে। কি সেই এক্সটার্নাল ফোর্স? তো যেহেতু এই বলটা মেঝের সাথে কন্ট্যাক্টে আছে, তাই এই মেঝে বা গ্রাউন্ড ওকে উল্টো ডাইরেকশনে ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করছে, ফ্রিকশন ফোর্স অ্যাপ্লাই করছে। যদি এই ফ্রিকশন ফোর্স না থাকতো না, তাহলে তুমি দেখতে এই বলটা সারা জীবন ওই গতিতেই চলতে থাকতো। যেরকম ভাবে আমাদের এই যে পৃথিবী, পৃথিবীর চারিদিকে যে আর্টিফিশিয়াল যে স্যাটেলাইট গুলো ঘুরছে, পৃথিবীর চারিদিকে যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো ঘুরছে, সেখানে ফ্রিকশন ভীষণই কম বা নেই বললেই চলে। ওকে, দেখো বায়ু, এই যে বলটাকে আমি গড়িয়ে দিচ্ছি, বায়ুও তো একটা ফ্রিকশন দিচ্ছে, ঠিক? কিন্তু এই যে পৃথিবীর চারিদিকে যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট গুলো ঘুরছে, তাদেরকে কিন্তু এক্সট্রা করে কোনো ধাক্কা দিতে হয় না, তারা সারা জীবন একই গতিতেই চলতে চায়। ওকে, তাদেরকে কিন্তু বাইরে থেকে কোনো ধাক্কা দিতে হয় না, তারা সারা জীবন একই গতিতেই চলে, ঠিক আছে?
সেটা আমরা স্পেসে ভালো দেখতে পাই কেন, কারণ কি স্পেসে কোনো অ্যাটমসফিয়ার বা বায়ু নেই, তাই সেখানে কোনো ফ্রিকশন নেই। স্পেসে কোনো সারফেস নেই, তাই কোনো ফ্রিকশন নেই। তাই স্যাটেলাইট গুলোকে আমরা কোনো রকম এনার্জি সাপ্লাই না দিলেও তারা সারা জীবন একই গতিতে ঘুরতে থাকে। ক্লিয়ার? তো স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই, গতিশীল বস্তু চিরকাল একই গতিতে চলতে চায়। এটা আমাদের নিউটনের প্রথম সূত্র, তাই তো? যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাই, গতিশীল বস্তু চিরকাল একই গতিতে চলতে চাই, যদি না বাইরে থেকে কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করি। এখান থেকে কি বোঝা যাচ্ছে বলো তো? এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে বস্তুর একটা টেন্ডেন্সি আছে, প্রত্যেকটা জড় বস্তুর একটা টেন্ডেন্সি আছে। কি টেন্ডেন্সি, কি বা কি প্রবণতা? যে আমাকে আমার মতো থাকতে দাও, আমি নিজের মতো থাকতে চাই। মানে স্থির বস্তুর ইচ্ছাই হচ্ছে স্থির থাকবো, স্থির বস্তুর ইচ্ছাই হচ্ছে স্থির থাকবো। কি করে বুঝবো স্যার এটা? এই যে পেনটা, এই পেনটা স্থির আছে, ও স্থিরই থাকতে চাই, কি করে বুঝবো? আমি যদি ওকে মোশনে নিয়ে যেতে চাই, তো পেনটা আমাকে বাধা দিচ্ছে যে না আমি মোশনে যাব না, আমি মোশনে যাব না, বাধা দিচ্ছে। বাট এই বাধাটা কিন্তু আমি বুঝতে পারছি না, রাইট? কেন জানো? কারণ এই যে ইচ্ছাটার কথা বলছি না, এই ইচ্ছাটা ডিপেন্ড করে হচ্ছে মাসের ওপরে, মাসের ভরের ওপরে। দেখবে যারা ভীষণ প্রভাবশালী লোক হয় তাদের প্রচন্ড ইগো, যারা প্রভাবশালী লোক হয়, টাকা পয়সাওয়ালা লোক হয়, তাদের দেখবে প্রচন্ড ইগো, তারা নিজেদের পজিশন থেকে সরতে চায় না। ঠিক তেমন ভাবেই যে বস্তুগুলোর মাস প্রচুর বেশি হবে তাদেরও ইগো প্রচুর বেশি, যে আমি আমার মতনই থাকবো, আমাকে সরিয়ে দেখা। বুঝতে পারলে জিনিসটা? তো স্থির বস্তুর টেন্ডেন্সি সারা জীবন স্থির থাকতে চাওয়ার, গতিশীল বস্তুর ইচ্ছাই হচ্ছে যে আমি গতিতে থাকবো। তুমি যদি তাকে গতি থেকে রেস্টে নিয়ে যেতে যাও, ও তোমাকে বাধা দেবে যে না আমাকে গতিতে থাকতে দাও, আমাকে রেস্টে নিয়ে যেও না। এটা আমরা বুঝবো কি করে? তো এটা আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি। ধরো ধরো আজকে পেনটার জায়গায় যদি একটা বড় পাথরের চাই হয়, 1000 কেজির একটা পাথরের যদি একটা চাই হয়, একটা যদি পাথরের একটা যদি স্টোন হয়, সেটা তো রেস্টে আছে, এই পাথরটা আমার রেস্টে আছে, রেস্টে। তো ওর ইচ্ছা কি রেস্টেই থাকবো, এবং ওর মাস যেহেতু অনেক বেশি না, তাই ওর ইচ্ছাটা বেশি, ওর ইগোটা বেশি, ওর জেদটা বেশি। তুমি চাইলেও ওই 1000 কেজির পাথরকে বল প্রয়োগ করে তাকে গতিতে নিয়ে যেতে পারবে না। কেন? তার কারণ ও তোমাকে বাধা দিচ্ছে, না আমি গতিতে যাব না, আমার মাস বেশি, আমার ইনার্শিয়া বেশি, আমার জেদ বেশি। তো এই যে জড় বস্তুর এই যে জড়তা, এটাকে বলা হচ্ছে জড় বস্তুর জড়তা। বা এক কথায় আমরা বলতে পারি যে অনেক রকম ঠ্যাটা ঠ্যাটা টাইপের লোক হয় না, কথা শোনে না, তাই তো? তো সেই ঠ্যাটা লোকের ঠ্যাটামো বলতে পারো, এটা আর কিছু না। ওকে, তো তেমনি এই জড় বস্তুর এটা জড়তা, এটাকে ইংরেজিতে আমরা বলি হচ্ছে ইনারশিয়া। এটা বস্তুর একটা প্রপার্টি, এটা মাসের প্রপার্টি। যার কাছে মাস আছে, যার কাছে মাস আছে তার কাছেই ইনারশিয়া আছে। বোঝা গেল জিনিসটা? এবার যার কাছে মাস যত বেশি, তার জেদ, তার ইগো, তার ইনারশিয়া, তার জড়তা তত বেশি। ওকে, যেরকম ধরো তোমার দিকে একটা ছোট বল সে গতিতে আছে, সে তোমার দিকে আসছে। বলটা কি চাই? সারা জীবন গতিতে থাকতে চাই। তুমি বল প্রয়োগ করে খপ করে ধরে নিলে, তার মানে সে রেস্টে চলে এলো। তার মানে ও বলবে ওর ওর ইচ্ছার কি দাম নেই? কেন দাম নেই? কারণ ও গরিব মানুষ। ও গরিব মানুষ বলে ওর ইচ্ছার দাম নেই, কারণ ওর মাস কম, ওর মাস কম, তাই ওর ইচ্ছাটা কম। কিন্তু এই ছোট বলের জায়গায় তুমি ভাবো এই 1000 কেজির যদি একটা বল হয়, যদি 1000 কেজির আমার বল হয়, সেই 1000 কেজির একটা পাথরের চাই তোমার দিকে গড়িয়ে আসছে, তুমি তাকে থামাতে যাবে? যাবে না। কেন জানো তো? কারণ তুমি জানো যে ও বড়লোক আছে, ওকে, ও প্রচুর প্রভাবশালী একটা ব্যক্তি, ওর মাস বেশি, ওর জড়তা বেশি, ওকে, ওর ইনার্শিয়া প্রপার্টি বেশি। মানে ও গতিতে আছে, ও গতিতেই থাকতে চায়। ও যে গতিতে আছে, ও গতিতে থাকতে চায়, এবং গতিতে থাকার যে ইচ্ছা সেটা বেশি। ওই ছোট বলটার তুলনায় এর ইচ্ছা অনেক বেশি। কেন? কারণ তোর মাস বেশি বলে। তাই তুমি ওর ইচ্ছার বিরুদ্ধে তুমি ওকে রেস্টে আনতে পারবে না। তুমি যদি ওকে রেস্টে আনতে যাও, তোমাকেও পিষে দিয়ে বেরিয়ে যাবে। কারণ কি, ওর ইচ্ছা তোমার ইচ্ছার থেকে অনেক বেশি। বোঝা গেল জিনিসটা? তো ইনারশিয়া কি? ইনারশিয়া হচ্ছে একটা টেন্ডেন্সি অফ অ্যান আনডিস্টার্ব অবজেক্ট। যে অবজেক্টটা আনডিস্টার্ব অবস্থায় আছে, সেই আনডিস্টার্ব অবজেক্টটা সে আনডিস্টার্বই থাকতে চায়। ও চায় না যে কেউ ওকে ডিস্টার্ব করুক।
মানে ও যেমন আছে তেমনই থাকতে চায়। তো আনডিস্টার্ব বস্তুর একটা কি টেন্ডেন্সি টু স্টে অ্যাট রেস্ট অর কিপ মুভিং উইথ দ্য সেম ভেলোসিটি ইজ কল্ড ইনার্শিয়া। তার মানে যে বস্তুটা রেস্টে আছে তার টেন্ডেন্সি আমি রেস্টেই থাকবো। তাহলে জড় বস্তুর বা স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে ইচ্ছা তাকে আমরা বলবো কি? তাকে বলবো ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্য। এই যে আমরা ইনার্শিয়া বলছি না, এই ইনার্শিয়া আমাদের তিন রকমের। একটা হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট, আরেকটা হচ্ছে ইনার্শিয়া অফ মোশন, আরেকটা হচ্ছে ইনার্শিয়া অফ ডাইরেকশন। ওকে, এই তিন তিন রকমের ইনার্শিয়া বা তিন রকমের জড়তা হয়। তো ইনার্শিয়া অফ রেস্ট কি? স্থির বস্তুর ইচ্ছা স্থির থাকবো। তাহলে স্থির বস্তুর স্থির থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি বা জড়তা সেটাকে বলবো আমরা স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। তেমনি গতিশীল বস্তু সেও চাই সারা জীবন ওই গতিকে মেনটেন করে রাখতে। তো গতিশীল বস্তুর গতিকে ধরে রাখার যে ইচ্ছা বা টেন্ডেন্সি সেটাকে বলবো হচ্ছে আমরা ইনার্শিয়া অফ মোশন। আর ইনার্শিয়া অফ ডাইরেকশন কাকে বলবো? কোনো বস্তু তুমি দেখবে কোনো একটা বলকে প্লেন সারফেসে তুমি গড়িয়ে দাও, দেখবে সে যে দিকে চলছে না সে ওই দিকেই চলতে চায় সারা জীবন, যদি না আমি বাইরে থেকে বল প্রয়োগ করে তার দিকের পরিবর্তন করি। তার মানে কোনো বস্তু সে যে দিকে চলছে তার এটা টেন্ডেন্সি যে আমি ওই ডাইরেকশনকে মেনটেন করে রাখবো। আর এই যে ডাইরেকশনকে মেনটেন করার যে টেন্ডেন্সি এটাকে বলছি আমরা বস্তুর ইনার্শিয়া অফ ডাইরেকশন। ক্লিয়ার আশা করি। এবার আমরা ছোট ছোট করে এক্সাম্পল গুলো পড়বো। প্রথমে আমরা পড়বো হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। ওকে, তার এক্সাম্পল। আচ্ছা, এখানে আমি দুটো কথা একবার বলে দিই। দেখো, ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করে, এখানে নেক্সট পেজে তোমরা পাবে। ইনার্শিয়া কার উপর ডিপেন্ড করে? ইনার্শিয়া ডিপেন্ড করে হচ্ছে মাসের উপরে। যার মাস যত বেশি তার জড়তা তত বেশি। এটাই তো আমি বললাম, আমাদের সমাজে একদম সেম। মানে আমাদের দৈনন্দিন জীবনে আমরা চারিপাশে যত মানুষজন দেখছি সবার মধ্যেই এই ইনার্শিয়া প্রপার্টি আছে। ওকে, যেটাকে আমরা বলছি হচ্ছে জেদ বা ইগো। যার কাছে যত বেশি টাকা, যার কাছে যত বেশি পাওয়ার, তার তত বেশি ইনার্শিয়া। ওকে, তার জেদ তত বেশি, তার ইগো তত বেশি। ঠিক তেমনি আমাদের সমাজে যারা গরিব মানুষ, যাদের হাতে টাকা পয়সা নেই, যাদের হাতে কোনো পাওয়ার নেই, তাদের কিন্তু দেখবে জেদ বা ইগো সেটা কিন্তু অনেক কম থাকে। বোঝা গেল জিনিসটা? তো সেম ভাবে জড় বস্তুর ক্ষেত্রে যার মাস বেশি তার জড়তা বেশি, তার ইনার্শিয়া বেশি। তার মানে ইনার্শিয়া অনলি ডিপেন্ডস অন মাস। ইনার্শিয়া বস্তুর ভরের ওপর ডিপেন্ড করে। ক্লিয়ার এটা? ওকে, এবার একটা কথা বলি। দেখো, এই যে ইনার্শিয়া কনসেপ্ট আমরা কোথা থেকে পেলাম? ইনার্শিয়া কনসেপ্ট আমরা পেলাম হচ্ছে প্রথম ল থেকে, ফার্স্ট ল থেকে। ফার্স্ট ল আমাদেরকে কি বলছে? যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, গতিশীল বস্তু চিরকাল একই গতিতে চলতে চায়। তাহলে ফার্স্ট ল থেকে আমরা কি পাচ্ছি? ইনার্শিয়ার কনসেপ্ট পাচ্ছি। তাই আমরা ফার্স্ট লকে বলবো হচ্ছে ল অফ ইনার্শিয়া। ক্লিয়ার? নেক্সট দেখো হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট বা স্থিতিজাড্য। আমি তো বললাম যে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায়, আর স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চাওয়ার যে টেন্ডেন্সি বা ইচ্ছা তাকে বলছি আমরা স্থিতিজাড্য বা ইনার্শিয়া অফ রেস্ট। এর খুব ভালো একটা ডেইলি লাইফ এক্সাম্পল আছে। তোমরা বাড়ি ঘরে এটা করতে পারো। একটা এরকম একটা কাঁচের গ্লাস নেবে, তার উপরে একটা এরকম কার্ড রাখবে, কার্ড, তাস বা কার্ড টাইপের কিছু। তার উপরে একটা ভারী একটা কয়েন রাখবে, একটা 5 টাকার কয়েন রাখবে। তো কয়েনটা দেখবে নর্মালি কি রেস্টে আছে, পুরো সিস্টেমটা রেস্টে আছে, সবাই রেস্টেই থাকতে চায়। ঠিক, এবার এই কার্ডটাকে তুমি যদি হঠাৎ করে টেনে নাও না, প্রচন্ড ফাস্ট যদি টেনে নাও, তো কার্ডটাকে তুমি তো মোশনে নিয়ে চলে এলে, তো কার্ডটার সাথে কিন্তু কয়েনটার সাথে সাথে আসে না। দেখবে কার্ডটাকে ফার্স্ট টেনে নিলে কয়েনটা নিচে পড়ে যায়। কেন কয়েনটা আসে না? কারণ কি কয়েনটা যেহেতু রেস্টে ছিল না, তাই তার ইচ্ছা যে আমি রেস্টেই থাকবো। তাই তার ইচ্ছা কি? তার ইচ্ছা হচ্ছে আমি রেস্টেই থাকবো, আমি গতিতে যাব না। ওকে, এবার তুমি যদি আস্তে আস্তে টানো তাতে কি হবে? তাতে এই বস্তুটা বা কয়েনটা রেস্ট থেকে গতিকে সে অ্যাডজাস্ট করে ফেলবে, তখন সে কার্ডের সাথে কয়েনটা চলে আসতে পারবে। বাট তুমি যদি হঠাৎ করে কার্ডটাকে টেনে নাও, দেখবে কয়েনটা
যেহেতু রেস্টে ছিল, ও চাই রেস্টে থাকতে, তাই সে গতিকে অ্যাডজাস্ট করতে পারবে না ওই টাইমের মধ্যে, এবং সে নিচে এই পাত্রে বা এই গ্লাসে কয়েনটা এসে পড়বে। দেখো এই যে এক্সপেরিমেন্ট, এটা তোমরা বাড়িতেও করতে পারো। ঠিক, একটা খুব ভালো এক্সপেরিমেন্ট সেটা হচ্ছে, দেখবে যখন তুমি বাসে আছো বা কোনো একটা গাড়িতে আছো, ওকে, গাড়িটা রেস্টে আছে, গাড়িটা যখন হঠাৎ করে চলতে শুরু করে তুমি দেখবে পেছনের দিকে উল্টে পড়ো, তাই তো? এটা কেন হয়? এটার কারণটাও কিন্তু হচ্ছে ইনার্শিয়া অফ রেস্ট। কেন হচ্ছে? ধরো এই একটা গাড়ি, ওকে, একটা গাড়ি, তো না গাড়ির ভেতরে এই প্যাসেঞ্জার আছে, ওকে, প্যাসেঞ্জারটা নর্মালি দাঁড়িয়ে আছে, হাত দিয়ে ওপরে কিছু ধরে নেই, নর্মালি দাঁড়িয়ে আছে, ঠিক? তাহলে এখন টোটাল সিস্টেমটা আমার কিসে আছে? রেস্টে আছে, তাই তো? টোটাল সিস্টেমটা আমার রেস্টে আছে, সাথে এই ব্যক্তিটাও কিন্তু আমার রেস্টে আছে, ঠিক? এবার গাড়িটা যদি হঠাৎ করে চলতে শুরু করে, গাড়িটা যদি হঠাৎ করে আমার মোশনে চলে যায় তো কি হবে? তখন আমরা পেছনের দিকে ঝুঁকে পড়ি। কেন এটা হয়? তার কারণ দেখো, গাড়িটা রেস্টে ছিল, ব্যক্তিটাও রেস্টে, ব্যক্তিটার ইচ্ছা কি আমি রেস্টেই থাকবো, বাট গাড়িটা যখন হঠাৎ করে চলতে শুরু করে, আমাদের বডির এই যে লোয়ার পার্ট, এই যে পায়ের দিকটা, সেটা দেখো গাড়ির সাথে অ্যাটাচ আছে, তাই না? সেই লোয়ার পার্টটা মোশনটাকে অ্যাডজাস্ট করে নেয়। তো গাড়িটা চলতে শুরু করছে, সাথে সাথে এই লোয়ার পার্টটা বা আমাদের পা গুলোও কিন্তু সামনের দিকে এগোতে থাকে। বাট আমাদের যে বডির আপার পার্ট, সে তো মোশনটাকে অ্যাডজাস্ট করতে পারেনি, তো সে তো বলবে আমি রেস্টে ছিলাম। তুমি ভাবো, তোমার বডির ওপরে পার্ট, সে বলছে আমি রেস্টে ছিলাম, রেস্টেই থাকবো, আর তোমার পা দুটো বলছে আমি গতিকে অ্যাডজাস্ট করে নিয়েছি। তো তোমার পা দুটো সামনের দিকে চলে যাচ্ছে, আর তোমার বডির ওপরে পার্ট বলছে আমি যাব না। তাহলে কি হবে? তোমার পা যদি সামনের দিকে চলে যায়, তুমি অটোমেটিক্যালি পেছনের দিকে উল্টে পড়বে। বোঝা গেল জিনিসটা? তো এটা কেন হচ্ছে? তার কারণ হচ্ছে আমাদের বডির যে আপার পার্ট, সেটা মোশনকে অ্যাডজাস্ট করতে পারছে না। সে ইনার্শিয়া অফ রেস্টের জন্য সে রেস্টেই থাকতে চাই, যে কারণে সে পেছনের দিকে ঝুঁকে পড়ছে। ওকে, কারণ পা গুলো তো সামনে এগিয়ে চলে যাচ্ছে। ক্লিয়ার এটা? এছাড়াও আরো প্রচুর এক্সাম্পল হয়। যারা ক্যারাম খেলাতে দেখবে দেখবে একটা খেলা হয় তাল গাছ খেলাতে কি হয়? এই গুঠির ওপরে এরকম সাজিয়ে রাখা থাকে, তাই তো? একটা খেলা হয় কি, তাল গাছ খেলা, সেখানে দেখবে এই গুঠির ওপরে এরকম গুটি সাজানো থাকে, ঠিক? সাজানো থাকে গুটি এরকম। এবার একটা ক্যারামের যে স্টাইগার দিয়ে জোরে মারলে দেখবে কি হবে? এখান থেকে একটা দুটো গুটি হঠাৎ করে বেরিয়ে যায়, কিন্তু এই তাল গাছটা ভেঙে পড়ে না, সেটা এখানে যেরকম ছিল সেরকম স্টেবল থেকে যায়, তাই তো? এটা অনেকেই দেখেছো, যারা ক্যারাম খেলো তারা হয়তো জানো। এর পেছনেও কিন্তু সেম ফিজিক্স কাজ করে। কারণ তুমি স্টাইগার দিয়ে হঠাৎ করে মারাতে, এই এই গুটি দুটো গতিকে অ্যাডজাস্ট করে তারা গতিতে চলে গেল, ঠিক? কিন্তু যেটা ওপরের পার্ট, এরা তো রেস্টে ছিল, এরা তো গতিকে অ্যাডজাস্ট করতে পারেনি। তো ওরা বলবে আমি রেস্টে ছিলাম, আমি রেস্টে থাকবো, সেই জন্য দুটো গুটি বেরিয়ে চলে যাবে, আর তাল গাছটা ধপ করে এখানটা এসে নিজের মতো এসে থেমে থাকবে। তাল গাছটা পড়ে যায় না, কিন্তু তাল গাছটা এখানে থেমে থাকে। বোঝা গেল? বাকি অন্যান্য গুটি কিন্তু মোশনে চলে যায় না, তারা কিন্তু রেস্টেই থেকে যায়। তো অনলি দ্য ক্যারাম কয়েন এট দ্য বটম অফ এ পাইল ইজ রিমুভ। ওকে, এই যে টোটাল তুমি এই যে ক্যারামের গুটিগুলো যেটা দেখছো, সেখান থেকে শুধু বটম থেকে শুধু একটা দুটো কয়েন বা একটা দুটো গুটি তারা বেরিয়ে যায়। বোঝা গেল? যখন আমরা ফাস্ট মুভিং স্ট্রাইকার দিয়ে ধাক্কা মারি। ক্লিয়ার? এছাড়া আরো এক্সাম্পল হতে পারে, দেখবে ম্যাজিক খেলা যখন দেখায়, ম্যাজিকেরও এটা একটা থাকে। এই দেখবে একটা টেবিলের উপরে এরকম কাপ প্লেট ডিশ আছে, এই চাদরটা হঠাৎ করে টেনে নিলে দেখবে কাপ প্লেট গুলো পড়ে যায় না, কাপ প্লেট গুলো ওখানে স্টেবল হয়ে থেকে যায়, ঠিক? আমার এই ভিডিওটা এখানে চলবে না, নাহলে তোমাদের আমি দেখাতাম, এখানে প্রত্যেকটাই ভিডিও আছে। বা এখানে এই ম্যাজিশিয়ানটাকে দেখছো, এই ব্যক্তিটা কি করে, এই টেবিল থেকে চাদরটাকে নিয়ে এই টেবিলে দিয়ে দেয়, অথচ উপরে জিনিসগুলো একটারও কিন্তু কোনো রকম ডিসপ্লেসমেন্ট হয় না। এটা কিভাবে হয়? তার জন্য এই যে কাপড়টা রাখা আছে না, চাদরটা, সেটা ভীষণই ভীষণই সিল্কি রাখা হয়, যাতে ফ্রিকশনটা কম থাকে, এবং ভীষণই ফাস্ট টানা হয়, যাতে চাদরের ওপরে উপস্থিত যে বস্তুগুলো আছে বা কাঁচের জিনিসপত্রগুলো আছে, তারা যাতে ওই গতিটাকে অ্যাডজাস্ট করতে না পারে, এবং তারা ওই ইনার্শিয়া অফ রেস্টের জন্য তারা সেম পজিশনে থেকে যায়, আর চাদরটা বা কাপড়টা নিচের থেকে বেরিয়ে চলে আসে। ওকে, নেক্সট নেক্সট দেখবে, যখন আমরা ধুলোবালি ধুলোবালি মানে ধরো এরকম কোনো চাদর বা এরকম কোনো বড় কম্বল বা কিছু আছে,
তার থেকে ধুলোবালি বার করার জন্য আমরা লাঠি দিয়ে পেটাই, তাই তো, দিয়ে আমরা ধুলোবালি বার করি। এখানেও সেম প্রিন্সিপাল কাজ করে। যেরকম ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, ধরো ধরো হচ্ছে এটা একটা কাপড়, এর গায়ে ধুলোবালি লেগে আছে, ঠিক। এই কাপড়টাকে আমি তোমাদেরকে এখন এরকম করে দেখালাম, এটাকে দেখতে কি একটা লাইনের মতো মনে হচ্ছে। এবার আমি এটাকে পেটাচ্ছি, এর থেকে ধুলোবালি বেরিয়ে যাবে। কিভাবে হয় এটা? তো তুমি ভাবো কাগজটা এরকম ভাবে আছে, মানে কাগজটা একটা লাইনের মতো ভাবো। তো এটা একটা কাপড়টা আমার, ওকে। এবার আমি যখন একে পেটাচ্ছি, এর সারফেস গুলো কি হচ্ছে, এই মেইন পজিশন থেকে, এর যে মেইন পজিশন সেখান থেকে একবার আগে পিছে এইভাবে অসিলেট হচ্ছে। আমি যখনই পেটাচ্ছি না, আগে পিছে অসিলেট হচ্ছে। মানে এই কাপড়টাই তখন আমার এরকম আগে পিছে এরকম অসিলেট হচ্ছে। বুঝতে পারলে? মানে এই কাপড়টা যেটা এখানে ছিল, তার এই পোর্শনটা এখন এখানে চলে এসছে, এই পোর্শনটা এখন এখানে চলে আসছে, এই পোর্শনটা তখনই এদিকে চলে আসছে। এতে কি হয়, এবার বায়ু প্রবাহ তো চলছে। মানে জিনিসটা কি হচ্ছে দেখো, তুমি যখনই চাদরকে এরকম ভাবে পেটাচ্ছ, এই চাদরের গায়ে তো ধুলোর কণাগুলো লেগেছিল, এবার সেখান থেকে যদি এই চাদরটা হঠাৎ করে এখানে চলে আসে, সে যদি এদিকে চলে আসে, তাহলে ধুলোগুলো এখানে আলাদা হয়ে গেল, কাপড়টা সরে এলো, ধুলোগুলো আলাদা হয়ে থেকে গেল। এবার বায়ুর প্রবাহ চললে কি হবে, ধুলোগুলোকে নিয়ে উড়িয়ে চলে যাবে, তাই তো। বায়ুর প্রবাহ চললে কি হবে, ধুলোগুলোকে নিয়ে উড়িয়ে চলে যাবে। সেম ভাবে এই কাপড়ের গায়ে এদিকে আমার ধুলোর কণাগুলো লেগেছিল, ধুলোর কণাগুলো পেটানোর ফলে এই কাপড়টা সরে হঠাৎ করে এখানে চলে আসছে। আর কাপড়টা যখন এদিকে চলে এসছে, ধুলোর কণাগুলো কিন্তু সেই গতিকে অ্যাডজাস্ট করতে পারেনি। ধুলোর কণাগুলো ইনার্শিয়া অফ রেস্টের জন্য তারা রেস্টেই থেকে গেছে। এবার বায়ু প্রবাহ এসে তাদেরকে উড়িয়ে নিয়ে চলে গেছে। বোঝা গেল? ঠিক সেম প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা আরো একটা জিনিস করি, দেখবে গাছপালাকে, ধরো আম গাছ বা কুলের গাছ বা কোনো ফলের গাছ, গাছের গুড়িকে নাড়ালে পারে দেখবে আম পড়ে, বা যে কোনো ফল ঝরে পড়ে, বা গাছের পাতা ঝরে পড়ে। এখানেও সেম প্রিন্সিপাল, ইনার্শিয়া অফ রেস্ট কিভাবে কাজ করে দেখো। ধরো এই একটা গাছ, এই গাছ থেকে এই একটা ডাল বেরিয়েছে, এই ডাল থেকে একটা সরু ডাল বেরিয়ে, এই ডালের উপর আমার এরকম একটা আম আছে, ওকে। একটা হিমসাগর আম, আছে। এবার এই ডালটাকে গাছের গুড়ি নাড়ালে পারে দেখবো আমরা আমটা খসে পড়ছে। কিভাবে? যখন আমি গাছের গুড়িটাকে নাড়াইনি, তখন এই টোটাল সিস্টেমটা রেস্টে ছিল, আমটাও রেস্টে ছিল, রাইট। আর সবাই কি চাই, রেস্টে থাকতে চাই, তাই তো। আর এই যে আমের যে মাস সেটা একটু বেশি এই তার ওপরে থাকা এই ডালটার তুলনায়, ঠিক। তো আমি যখন ওটাকে নড়াচ্ছি, তখন কি হচ্ছে, এই ডালটা মোশনে চলে গেল, তার সাথে এই ডালটাও মোশনে গেল, তার সাথে এই যে ওপরের এই যে ডগাটা আছে সেটাও কিন্তু নড়ছে। কিন্তু এই যে আমটা, এর মাস তো বেশি, ও তো রেস্টে ছিল, ও বলবে আমি রেস্টেই থাকবো, ও গতিকে অ্যাডজাস্ট করতে পারেনি। কিন্তু এই যে বাকি শাখা পোশাকাগুলো আছে সেগুলো যেহেতু মেন ব্রাঞ্চের সাথে কানেক্টেড, তাই শাখা পোশাকাগুলো গতিকে অ্যাডজাস্ট করে নিয়ে তারা নড়াচড়া করছে। কিন্তু এই যে আমটা নড়ছে না। ধরো আমি নড়ছি না, কিন্তু আমার মাথার উপরে যে কাঠিটা আছে, ডগাটা নড়ছে। তাহলে কি হবে, একসময় এভাবে কেটে ভেঙে যাবে আর আমটা পড়ে যাবে নিচে। ঠিক এইভাবেই আমরা গাছপালাকে নাড়িয়ে ফলগুলোকে পেরে থাকি। সেখানেও কিন্তু আমাদের নর্মাল ইনার্শিয়া অফ রেস্টের যে প্রিন্সিপাল বা কনসেপ্ট সেটাই কাজ করছে। ওকে, নেক্সট আসছে আমরা ইনার্শিয়া অফ মোশন কাকে বলে। ইনার্শিয়া অফ মোশন কাকে বলে সেটা আমরা অলরেডি পড়ে নিয়েছি, যে গতিশীল বস্তুর ইচ্ছা কি। গতিশীল বস্তুর ইচ্ছা বা টেন্ডেন্সি হচ্ছে সারা জীবন ওই একই গতিকে মেনটেন করে রাখা, রাইট। তার মানে গতিশীল বস্তু কি চায়, সে চাই গতিতেই থাকতে। তাহলে গতিশীল বস্তুর গতিতেই থাকতে চাওয়ার যে ইচ্ছা, তাকেই বলছি আমরা ইনার্শিয়া অফ মোশন, ওকে, বা গতিজাড্য। এর একটা খুব ভালো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলটা কি, ধরো একটা প্যাসেঞ্জার ভর্তি গাড়ি, এই গাড়িটা এখন গতিতে আছে, গাড়ির ভেতরে ধরে নাও হচ্ছে এই হচ্ছে আমার প্যাসেঞ্জার, গাড়িটা আমার গতিতেই আছে, ঠিক। তাহলে রীতিমতো গাড়িটা গতিতেই থাকতে চাই। গাড়ির ভেতরে যে ব্যক্তিটা আছে, ব্যক্তিটাও মোশনে আছে, এই ব্যক্তিটাও আমার মোশনেই থাকতে চাই, তাই তো। এই ব্যক্তিটাও আমার মোশনেই থাকতে চাই। এবার এই চলমান গাড়ি যখন হঠাৎ করে ব্রেক মারবে, তখন কি হবে, গাড়িটা রেস্টে চলে আসবে। এবার গাড়ির সাথে সাথে আমাদের বডির যে লোয়ার পার্ট, এই লোয়ার পার্টটাও রেস্টে চলে আসবে।
যেহেতু গাড়ির সাথে কানেক্টেড আছে তাই সেও কিন্তু রেস্টটাকে মেনে নেবে। বাট আমাদের বডির যে আপার পার্ট, সে তো গাড়ির সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে নেই, সে কিন্তু ওই রেসটাকে অ্যাডজাস্ট করতে পারে না। সে বলবে আমি গতিতে ছিলাম, আমি গতিতেই থাকবো। তাহলে তোমার বডির লোয়ার পার্ট সে ফিক্স থেকে যাচ্ছে, সে বলছে আমি যাব না, আমি মেনে নিয়েছি, আমি গতিতে ছিলাম, ঠিক আছে, গাড়ি রেস্টে চলে এসছে, গাড়ির সাথে আমি কানেক্ট আছি, আমি রেস্টকে মেনে নিয়েছি। কিন্তু বডির ওপরে পার্ট বলছে আমার তো মন মানছে না, আমি তো থামবো না। তাহলে বডির ওপরে পার্ট সে গতিকে বজায় রাখার জন্য কি হবে, সামনের দিকে ঝুঁকে পড়বে। তাই তুমি ভাবো তোমার পা চলছে না, কিন্তু তোমার বডির ওপরে পার্ট এবার যেতে চায়, তাহলে কি হবে, তুমি সামনের দিকে ঝুঁকে পড়বে। ঠিক। তো এটা হচ্ছে আমার কেন হচ্ছে ইনার্শিয়া অফ মোশন। যেহেতু গাড়িটা গতিতে ছিল তাই বডির আপার পার্ট সেও গতিতেই থাকতে চায় বা গতিকেই মেনটেন করতে চায়, আর গতিকে মেনটেন করতে গিয়ে সে সামনের দিকে ঝুঁকে পড়ছে। ঠিক আছে। দেখবে এই সেম জিনিসটা থেকে বাঁচার জন্য আমরা কিন্তু সিট বেল্ট ইউজ করি। হঠাৎ করে ব্রেক মারলে আমরা যারা যারা গাড়ি চালাচ্ছে, এই ড্রাইভার বা যারা আছে, সেও কিন্তু সামনের দিকে ঝুঁকে পড়ে, যাতে সেই সামনের দিকে ঝুঁকে গিয়ে স্টিয়ারিং এ মাথাটা না ফাটায়। সেই জন্য দেখো সিট বেল্ট লাগানো থাকে, সিট বেল্ট তাকে উল্টো দিকে ফোর্স ফোর্স অ্যাপ্লাই করে আটকে দেয়। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে যে বড় বড় এই যে গাড়িগুলো, বড় বড় গাড়িগুলোর ভেতরে যখন বড় কিছু জিনিস, ভারী কোনো জিনিসকে নিয়ে যাওয়া হয়, তাকে তাকে ভালো করে বেঁধে রাখা হয়। তাকে গাড়ির ভেতরে, ট্যাঙ্কারের ভেতরে ভালো করে বেঁধে রাখা হয়। বেঁধে না রাখলে কি হবে, বেঁধে না রাখলে গাড়িটা চলতে চলতে যদি হঠাৎ করে ব্রেক মারে, তো গাড়িটা তো আমার রেস্টে চলে আসবে। কিন্তু গাড়ির ভেতরে এই যে বড় পাথরটা ছিল, সে তো বলবে আমি গতিতে ছিলাম, দিয়ে সে গতিটাকে মেনটেন করতে করতে গিয়ে সে সামনের দিকে এগিয়ে গিয়ে দেখো ড্রাইভারের সিট সমেত গাড়িকে ভেঙে বেরিয়ে চলে আসছে। ঠিক। তো এরকম বড় অ্যাক্সিডেন্ট, বড় বড় দুর্ঘটনা আগে বহু ঘটেছে। তো সেটার থেকে বাঁচার জন্য আমরা কি করে থাকি, এই জন্য বড় কোনো ভারী কোনো জিনিসকে এরকম ট্যাঙ্কারে করে, কন্টেনার করে নিয়ে গেলে সেই ভারী জিনিসকে আমরা ভালো করে বেঁধে রেখে দিই। ক্লিয়ার। নেক্সট, ইনার্শিয়া অফ ডাইরেকশন। এটা আমি তোমাদের বললাম, দেখো ধরো এরকম, ধরো এই হচ্ছে আমার সোজা পথ, সোজা পথ থেকে তুমি এরকম ভাবে টার্ন নিচ্ছ, টার্ন। ওকে। ধরো এই গাড়ি, এই গাড়ির ভেতরে এরকম প্যাসেঞ্জার বসে আছে, গাড়ির ভেতরে প্যাসেঞ্জার বসে আছে, সে সোজা যাচ্ছে। তো সোজা যাচ্ছে মানে কি, গাড়ির ভেতরে প্যাসেঞ্জাররা সবাই, তারাও চাই সোজা যেতে, তারাও চাই সোজা যেতে, রাইট? তাই তো। কারণ কি, যে বস্তু যেদিকে আছে সে সেই দিকটাকেই মেনটেন করতে চায়। এবার গাড়িটা যখন হঠাৎ করে আমার এরকম টার্ন নিচ্ছে, হঠাৎ করে যখন টার্ন নিচ্ছে, তো প্যাসেঞ্জার গুলো কি হয়, উল্টো দিকে দেখবে ঝুঁকে পড়ে। মানে ধরো তুমি গাড়িতে আছে, তো গাড়িটা ধরো এই সাইডে টার্ন নেবে, তো প্যাসেঞ্জার গুলো উল্টো দিকে ঝুঁকে যায়। গাড়িটা যেদিকে টার্ন নেবে তার উল্টো দিকে প্যাসেঞ্জার গুলো ঝুঁকে যায়। হয়তো এটা কেন এটা হয়, কারণ কারণ দেখো এর ভেতরে যে প্যাসেঞ্জার গুলো আছে, প্যাসেঞ্জার গুলো চাইবে এই দিকটাকে মেনটেন করতে। আর এই দিকটাকে মেনটেন করতে গিয়ে দেখো যে দিকে টার্ন নিচ্ছে, বা টার্ন নিচ্ছে বলতে এটা ইনওয়ার্ড সাইড। ওকে। এই ইনওয়ার্ড সাইডের ঠিক উল্টো দিকে, আউটওয়ার্ড সাইডে কিন্তু প্যাসেঞ্জার গুলো ওই জন্য ঝুঁকে পড়ে এই ডাইরেকশনে, যে ডাইরেকশনে প্যাসেঞ্জার গুলো আমার আগে ছিল। বোঝা গেল? তার মানে যে বস্তু যেদিকে চলে সে সেই দিকেই চলতে চায়। আর এই যে গতিশীল বস্তুর দিককে মেনটেন করার যে টেন্ডেন্সি, যে আমি যেদিকে আছি ওদিকেই থাকবো, এটাকেই বলছি আমরা ইনার্শিয়া অফ ডাইরেকশন। ক্লিয়ার আশা করি? ইনার্শিয়া অফ ডাইরেকশন প্রত্যেকের কাছে ক্লিয়ার? চলো, তো ফার্স্ট ল আমরা পড়ে নিলাম। এবার দু চারটে একটু এমসিকিউ আমরা একটু দেখে নেবো, ঠিক আছে? ফার্স্ট ল আমরা পড়ে নিলাম, এবার ফার্স্ট লর ওপরে আমরা কিছু এমসিকিউ দেখবো। যেরকম যেরকম দেখো, ড্যাশ ইজ দ্য এক্সটার্নাল এজেন্সি অ্যাপ্লাইড অন এ বডি টু চেঞ্জ ইট স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন। কি হবে আনসার? কোন বস্তুর ইউনিফর্ম মোশনকে বা স্টেট অফ রেস্ট, একটা বস্তু রেস্টে আছে বা ইউনিফর্ম গতিতে আছে, সেটাকে যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে যে এক্সটার্নাল এজেন্সিটা অ্যাপ্লাই করব তার নাম কি? তার নাম হচ্ছে ফোর্স। অনলি ফোর্স অ্যাপ্লাই করে আমরা কোনো বস্তুর যে অবস্থা, সেই অবস্থার পরিবর্তন করতে পারি। নেক্সট নেক্সট বলছে দেখো, হোয়েন এ বডি ইজ স্টেশনারি, যখন একটা বডি স্টেশনারি, দেন অপশন এ বলেছে দেয়ার ইজ নো ফোর্স অ্যাক্টিং অন ইট। মানে একটা বস্তু ধরো এখানে স্থির আছে, তার উপরে কোনো ফোর্স কাজ করছে না, অপশন এ বলছে। অপশন বি বলছে দ্য বডি ইজ ইন ভ্যাকিউম। অপশন সি বলছে দ্য ফোর্স অ্যাক্টিং অন ইট ইজ নট ইন দ্য কন্ট্যাক্ট উইথ ইট।
ওকে, অপশন ডি বলছে নেট ফোর্স অ্যাক্টিং অন ইট ব্যালেন্স ইচ আদার। তাহলে রাইট আনসার কি হবে? অপশন ডি। এই বস্তুটার উপরে নিচের দিকে এমজি, উপরের দিকে নর্মাল, এই ফোর্সগুলো কাজ করছে, বাট এরা ব্যালেন্সড কন্ডিশনে আছে, ব্যালেন্সড কন্ডিশনে। ওকে, তো নেট ফোর্সেস অ্যাক্টিং অন ইট ব্যালেন্স ইচ আদার, এই বস্তুর উপরে যে নেট ফোর্স কাজ করছে সেটা অ্যাকচুয়ালি ব্যালেন্সড হয়ে আছে। ঠিক, তার মানে কোনো বস্তু স্থির আছে বা স্টেশনারি মানে এটা নয় যে তার উপরে কোনো ফোর্স কাজ করছে না, এটা কিন্তু নয়। তার উপরে ফোর্স কাজ করছে, বাট সেই ফোর্সগুলো আমার ব্যালেন্স কন্ডিশনে আছে, তাই আমাদের মনে হচ্ছে যে সে বস্তুটা রেস্টে আছে বা স্থির আছে। ক্লিয়ার? নেক্সট, নেক্সট বলছে হোয়েন এ মুভিং বাস সাডেনলি অ্যাপ্লাইজ ব্রেক। একটা মুভিং বাস, একটা মুভিং বাস বা লরি যাই হোক, সে যখন সাডেনলি ব্রেক মারছে, দ্য প্যাসেঞ্জার সিটিং ইন ইট ফলস ইন দ্য ফরওয়ার্ড ডাইরেকশন, দিস ক্যান বি এক্সপ্লেন বাই। এটাকে আমরা কিসের সাহায্যে এক্সপ্লেন করতে পারি? আমরা একটু আগেই পড়লাম, এটা হচ্ছে ইনারশিয়া, ইনারশিয়া অফ মোশন, ইনারশিয়া অফ মোশন, তাই তো? গতি জাড্যকে মেনটেন রাখতে গিয়ে প্যাসেঞ্জার গুলো সামনের দিকে ঝুঁকে পড়ে। এবার অপশনে তো ইনারশিয়া অফ মোশন নেই, তাহলে আনসার কি হবে? তুমি বলো, ইনারশিয়া কনসেপ্ট আমরা কোন ল থেকে পেয়েছি? ফার্স্ট ল থেকে, তাই অপশন বি উইল বি কারেক্ট আনসার, ফার্স্ট ল। আচ্ছা, এখানে আরো একটা প্রশ্ন হয় যে নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা কি কি পেলাম, কি কি পেলাম? প্রথম কথা হচ্ছে কনসেপ্ট অফ ইনারশিয়া, ইনারশিয়া জানতে পারলাম আমরা, ইনারশিয়া কি, ইনারশিয়ার কনসেপ্ট জানতে পারলাম। দ্বিতীয় কি বলতে পারি? দ্বিতীয় বলতে পারি আমরা ফোর্সের একটা ডেফিনেশন পেয়েছি, ফোর্সের একটা গুণগত ডেফিনেশন পেয়েছি। ওকে, কোয়ালিটেটিভ ডেফিনেশন। কেন বলছি গুণগত ডেফিনেশন? কারণ এখানে আমরা ফোর্সকে মেজার করতে পারিনি, ফোর্সকে আমরা কোয়ান্টিফাই করতে পারিনি। আমরা শুধু এটুকু জেনেছি যে ফোর্স একটা এক্সটার্নাল এজেন্সি, যেটা আমরা অ্যাপ্লাই না করলে কোনো বস্তু সে যেরকম আছে সে সেরকমই থাকতে পারবে। ওকে, মানে স্থির বস্তু চিরকাল স্থির থাকতে পারবে, গতিশীল বস্তু চিরকাল একই গতিতে চলতে পারবে, যদি না আমি ফোর্সটা অ্যাপ্লাই করি। আর ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? ফোর্স অ্যাপ্লাই করলে আমরা স্থির বস্তুকে গতিশীল বানাতে পারি, গতিশীল বস্তুকে স্থির বানাতে পারি। ওকে, তো এটা কি ফোর্সের গুণ, ফোর্স কি কি করতে পারে সেই সম্পর্কে আমরা একটা আইডিয়া পেয়েছি। ক্লিয়ার? তাহলে দুটো কনসেপ্ট, একটা হচ্ছে ইনারশিয়া, আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে কোয়ালিটেটিভ ডেফিনেশন অফ ফোর্স। এই দুটো জিনিস আমরা জানতে পারলাম। ক্লিয়ার? নেক্সট, নেক্সট হচ্ছে নিউটনস ফার্স্ট ল ইজ অলসো কল্ড ল অফ ইনারশিয়া। এগুলো তোমরা পারবে আশা করি। নেক্সট আরো একটা প্রশ্ন আছে, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ ইজ এ মেজার অফ ইনারশিয়া। নিচের কোনটা দিয়ে আমরা ইনারশিয়াকে পরিমাপ করি? প্রথমেই বলেছিলাম আমি যে ইনারশিয়া অনলি ডিপেন্ডস অন মাস, যার মাস যত বেশি তার জড়তা তত বেশি, তার জেদ তত বেশি, তার ইগো তত বেশি। ওকে, এটাকে জড়বস্তুর ইগো বলতে পারো। আমি যেরকম এটাকে বলতাম হচ্ছে জড়বস্তুর ইগো বা জড়বস্তুর জেদ। অপশন সি, মাসের উপর ডিপেন্ড করে। ওকে, নেক্সট, নেক্সট আমরা দেখবো হচ্ছে মোমেন্টামের কনসেপ্ট। হোয়াট ইজ মোমেন্টাম? সেকেন্ড লতে যাওয়ার আগে আমরা মোমেন্টাম সম্পর্কে একটু বেসিক ধারণা নেব। ওকে, দেখো নিউটনের সেকেন্ড ল কি বলছে, প্রথম ল তো তুমি পড়ে নিয়েছো। সেকেন্ড ল এটাই বলে যে কোন একটা বস্তু আছে, এই বস্তুর মধ্যে যদি আমাকে ত্বরণ তৈরি করতে হয়, ত্বরণ তৈরি করা বলতে বস্তুর যদি আমার বেগের পরিবর্তন, বেগের পরিবর্তন যদি করতে হয় তাহলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে, যত ফোর্স অ্যাপ্লাই করব তত বেগের পরিবর্তন হবে। এক কথায় এটাকে আমরা সেকেন্ড ল বলতে পারি। সেকেন্ড ল ডেফিনেশন হচ্ছে কোনো বস্তুর উপরে আমরা যে ফোর্স অ্যাপ্লাই করছি সেই ফোর্সটা ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে ওই বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সাথে। সেই জিনিসটাই আমরা বুঝবো। তাই সেকেন্ড লতে যেহেতু ভরবেগ বলে একটা জিনিস আছে, তাই আমরা ভরবেগ জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। ওকে, ক্লিয়ার? তো দেখো, কোন একটা গতিশীল বস্তু, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, একটা একটা ছোট বল এসে তোমাকে যখন ধাক্কা মারবে তোমার উপরে একটা এফেক্ট ফেলবে। সেই ছোট বলের জায়গায় যদি একটা বড় বল হয়, সে যদি এসে তোমাকে ধাক্কা মারে তোমার উপরে আরো বেশি এফেক্ট ফেলবে। তাহলে এই যে গতিশীল বস্তু, কোনো বস্তুর উপরে যে একটা পুশ অ্যাপ্লাই করতে পারছে, একটা পুশ অ্যাপ্লাই করছে, তো এই যে গতিশীল বস্তু কতটা ডিস্ট্রাকশন আনতে পারে
সেটারই মেজারমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম বা ভরবেগ। ওকে, দেখো, তো ভরবেগ জিনিসটা কি? ধরো 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 একটা বস্তু, ধরো ধরো এই একটা বস্তু, আচ্ছা আমি এখানে লিখে দিই মোমেন্টাম। মোমেন্টাম, এই মোমেন্টাম বলতে অ্যাকচুয়ালি বোঝায় টোটাল কোয়ান্টিটি অফ মোশন অফ অ্যান অবজেক্ট। কোনো একটা অবজেক্টের মধ্যে টোটাল কতটা গতির পরিমাণ আছে, কোনো একটা অবজেক্টের মধ্যে টোটাল গতির পরিমাণ কত। ওকে, কোনো একটা অবজেক্টের মধ্যে টোটাল গতির পরিমাণ কত, সেটারই মেজারমেন্ট হচ্ছে অ্যাকচুয়ালি মোমেন্টাম বা ভরবেগ। এবার এই যে কোনো বস্তুর মধ্যে টোটাল কতটা গতি আছে, এই যে গতির পরিমাণ, এই গতির পরিমাণ বলতে কিন্তু এটা নয় যে বস্তুটা পার সেকেন্ডে কতটা পথ যাচ্ছে। তোর এই পেনটা পার সেকেন্ডে 2 মিটার 2 মিটার 2 মিটার করে যাচ্ছে, এটা হচ্ছে তার বেগ, এটা হচ্ছে তার ভেলোসিটি। ওকে, এটা কিন্তু মোমেন্টাম নয়। বাট এই গতিতে থাকার দরুন এই পেনটা যতটা ক্ষয়ক্ষতি বা যতটা ডিস্ট্রাকশন আনতে পারে কোনো একটা বস্তুর উপরে, সেটাই হচ্ছে আমার মোমেন্টাম, সেটাকে বলছি আমরা গতির পরিমাণ। তো জিনিসটাকে যদি ভালো করে বুঝতে হয় আমরা 2-3টে এক্সাম্পলের মাধ্যমে বুঝি। ওকে, ধরো প্রথমে বিজ্ঞানীরা একটা জিনিস অবজার্ভ করলো যে ধরো তোমার দিকে এই একটা সাইকেল, ওকে এই একটা সাইকেল আর একটা একটা লরি, একটা সাইকেল আর একটা লরি তোমার দিকে আসছে, তোমার দিকে আসছে। ওকে, বা লরিটা ছাড়ো, লরিটা আমি একটু পরে নিচ্ছি। লরিটা আমি একটু পরে নিচ্ছি। ধরে নাও আরেকটা সাইকেল, আরেকটা সাইকেল। ওকে, দুটো সাইকেল, দুটো সেম সাইকেল, ঠিক আছে, দুটো সেম সাইকেল। তো দুটো সেম সাইকেলের একটা মানে সেম মাস হবে, মানে এরও যা মাস ধরে নাও 10 কেজি, এই সাইকেলটারও কিন্তু মাস আমার 10 কেজি। ঠিক, ঠিক আছে। বাট এই সাইকেলটার ভেলোসিটি ধরে নাও হচ্ছে 10 মিটার বাই সেকেন্ড, আর এই সাইকেলটার ভেলোসিটি ধরে নাও হচ্ছে 50 মিটার বাই সেকেন্ড। ঠিক আছে, এবার তুমি বলো এই দুটো সাইকেল তোমার দিকে আসছে, তুমি কোনটার সামনে দাঁড়াতে পারবে, বা কোনটাকে তুমি থামাতে পারবে, বা কোনটার সামনে দাঁড়ালে তোমার উপরে যে ধাক্কাটা লাগবে তার এফেক্টটা তোমার উপরে কম পড়বে, বলো। ধরো তুমি এখানে এই এই সাইকেলের সামনেও দাঁড়িয়ে আছো, আবার এই সাইকেলের সামনেও দাঁড়িয়ে আছো। তো অবভিয়াসলি তুমি বলবে যে স্যার দুটো সাইকেলের মাস সেম, কিন্তু যার গতি বেশি না সে যদি এসে আমাকে ধাক্কা মারে আমি হয়তো উড়ে চলে যেতে পারি, তাই আমি এর সামনে দাঁড়াবো না। তার মানে এই সাইকেলটা আমার উপরে কিন্তু বেশি এফেক্ট ফেলতে পারবে, বেশি পুশ অ্যাপ্লাই করতে পারবে। তার মানে এই সাইকেলটার মধ্যে গতির পরিমাণ বেশি, গতির পরিমাণ বেশি। দেখো গতির পরিমাণ বেশি মানে বারবার বলছি এটা নয় যে ভেলোসিটিকে বুঝছো তোমরা, ভেলোসিটি মানে পার সেকেন্ডে কতটা পথ যায় সেটা হচ্ছে ভেলোসিটি, অবশ্যই এর গতি বেশি। ওকে, মাস সেম হওয়ার পরেও এর গতি বেশি, ভেলোসিটি বেশি। তার মানে কোনো গতিশীল বস্তু কতটা পুশ অ্যাপ্লাই করতে পারে, কতটা ডিস্ট্রাকশন আনতে পারে, আমি এখানে লিখছি কতটা ডিস্ট্রাকশন আনতে পারে, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল কিসের সাথে, ভেলোসিটির সাথে, সেটা ডাইরেক্টলি প্রপোর্শনাল ভেলোসিটির সাথে। কারণ আমি দেখলাম সেম মাসের দুটো সাইকেল নিয়েছি, সেম ভরের দুটো সাইকেল নিয়েছি,
বাট তারপরেও যে সাইকেলটার গতি বেশি, ভেলোসিটি বেশি, সে আমার উপরে বেশি ডিস্ট্রাকশন বা ক্ষয়ক্ষতি বা পুশ অ্যাপ্লাই করতে পারছে, তাই তো? সেম ভাবে আমরা আরেকটা অন্য একটা এক্সপেরিমেন্ট করে দেখি এখানে। চলো সেম ভাবে আমরা এখানে আর একটা অন্য এক্সপেরিমেন্ট করে যদি দেখি, ধরে নাও একটা সাইকেল, একটা সাইকেল তোমার দিকে আসছে, আর একটা গাড়ি, ওকে, একটা সাইকেল তোমার দিকে আসছে, আর ধরে নাও একটা গাড়ি তোমার দিকে আসছে, ঠিক আছে? একটা সাইকেল তোমার দিকে আসছে, একটা গাড়ি তোমার দিকে আসছে, দুজনের বেগটা সেম। ধরে নাও এর ভেলোসিটি 10 মিটার/সেকেন্ড, এরও ভেলোসিটি আমি নিলাম 10 মিটার/সেকেন্ড। বাট এই সাইকেলটার যে মাস, সেই মাস হচ্ছে 10 কেজি, বাট এই গাড়িটার যে মাস, সেই মাস হচ্ছে ধরে নাও 300 কেজি। 300 কেজি। বাট সাইকেল এবং এই গাড়িটা দুটোরই গতি কিন্তু সেম। সাইকেল এবং গাড়িটা দুটোরই ভেলোসিটি আমার সেম আছে, ভেলোসিটি কিন্তু চেঞ্জ করিনি আমি। এবার তুমি বলো কার সামনে দাঁড়াতে তুমি ইচ্ছুক, কোন গতিটাকে ফেস করতে তুমি ইচ্ছুক, বলো এবার কার সামনে তুমি দাঁড়িয়ে থাকতে ইচ্ছুক হবে? অবভিয়াসলি সাইকেলটার সামনে, কারণ তুমি জানো যে সাইকেলটার গতি কম, সাইকেলটা এসে যদি আমাকে ধাক্কা মারে আমার অতটা লাগবে না। সরি, সাইকেলটার মাস কম, তাই সাইকেলটা যদি এসে আমাকে ধাক্কা মারে তাই আমার অতটা লাগবে না। কিন্তু সেই জায়গায় যদি এই সেম গতিতে, সাইকেলও যতটা গতিতে আসছে এও অতটাই গতিতে আসছে, কিন্তু গাড়িটা এসে যদি আমাকে ধাক্কা মারে আমি কিন্তু ছিটকে চলে যেতে পারি, তাই আমি এই গাড়িটার সামনে দাঁড়াবো না। তাহলে দেখো, এই গতিশীল বস্তু এসে যখন আমাকে ধাক্কা দিচ্ছে সে কতটা পুশ অ্যাপ্লাই করছে বা কতটা ডিস্ট্রাকশন আনতে পারে, সেই ডিস্ট্রাকশনটা একটু আগে আমি দেখলাম ভেলোসিটির সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল, আবার এখন আমরা দেখছি সেটা মাসের সাথেও ডাইরেক্টলি প্রপোর্শনাল। যেরকম এই গাড়িটার মাস যেহেতু বেশি, তাই গাড়িটা আমার উপরে বেশি পুশ বা বেশি ডিস্ট্রাকশন আনতে পারে, তাই তো? তো এই যে গতিশীল বস্তু কতটা পুশ অ্যাপ্লাই করছে বা কতটা ডিস্ট্রাকশন আনতে পারে, এটাকেই বলা হচ্ছে ওই গতিশীল বস্তুর গতির পরিমাণ। আর সেটাকে আমরা ফিজিক্সের নতুন একটা কোয়ান্টিটি নাম দিলাম, কি নাম সেটা? সেটার নাম দিলাম হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম। তার মানে যে বস্তুর মাসও বেশি আবার গতিও বেশি হবে, মানে যার ভেলোসিটিও বেশি, মাসও বেশি, সে কিন্তু অনেক বেশি ডিস্ট্রাকশন আনতে পারবে, বা তার মধ্যে অনেক বেশি গতি দেখা যাবে, বা তার মধ্যে গতির পরিমাণ অনেক বেশি, আমরা এটাই বলবো। ক্লিয়ার হলো জিনিসটা? তার মানে এই যে মোমেন্টাম বা কতটা ডিস্ট্রাকশন আনতে পারে, এটা মাস ইন্টু ভেলোসিটি দুটোরই প্রোডাক্ট। তো কোনো একটা গতিশীল বস্তু সে গতিতে আছে, তো গতিতে আছে মানে তার মধ্যে কিছু না কিছু গতির পরিমাণ থাকবে। গতির পরিমাণ মানে এটা নয় পার সেকেন্ডে কতটা পথ গেলাম। এই যে ভেলোসিটি বলছি না, এই ভেলোসিটি বা গতি বলতে বোঝায় যে পার সেকেন্ডে দেখো 10 মিটার/সেকেন্ড, তো তার মানে সাইকেলটা প্রতি সেকেন্ডে 10 মিটার 10 মিটার 10 মিটার 10 মিটার করে যাচ্ছে। এই গাড়িটাও তাই, এই গাড়িটাও 1 সেকেন্ডে 10 মিটার, 1 সেকেন্ডে 10 মিটার, 1 সেকেন্ডে 10 মিটার এরকম বেগেই যাচ্ছে। তারপরেও গাড়িটার মোমেন্টাম বেশি কেন? কারণ গাড়িটার মাস বেশি বলে, গাড়িটার ভর বেশি বলে। তার মানে যে মোমেন্টাম বা কোনো বস্তুর মধ্যে গতির পরিমাণ কতটা, সেটা আমরা মেজার করব ওই বস্তুর মাসের সাথে ওই বস্তুর ভেলোসিটিকে গুণ করে। তার মানে মোমেন্টামকে আমরা ক্যাপিটাল লেটার পি দিয়ে চিহ্নিত করি, কারণ মোমেন্টামের মধ্যে এম আছে, তো এম কে অলরেডি, এম মানে তো মাস, এম কে অলরেডি আমরা মাসের জন্য রিপ্রেজেন্ট করে দিয়েছি, তাই মোমেন্টামকে আমরা পি দিয়ে চিহ্নিত করছি। তো মোমেন্টাম মানে কি? মোমেন্টাম বলতে বোঝায় যে কোনো বস্তু তার ভর আছে এবং সে একটা গতিতে আছে। তো এই গতিশীল বস্তু কতটা গতি, কতটা গতি মানে পার সেকেন্ডে কতটা পথ যায় সেটা নয়, কারণ সেটাকে ভেলোসিটি বলি। কতটা গতি বলতে ওই গতিশীল বস্তু কতটা তোমার উপরে ডিস্ট্রাকশন আনতে পারে, এটারই মেজারমেন্ট হচ্ছে মোমেন্টাম বা ওই বস্তুর মাস ইন্টু ভেলোসিটি। বোঝা গেল জিনিসটা? এবার বলি যে মোমেন্টাম, এই মোমেন্টামের একক কি হতে পারে? মাসের একক কি এসআই সিস্টেমে কেজি, ভেলোসিটির একক কি মিটার/সেকেন্ড। তো যে কেজি ইন্টু মিটার/সেকেন্ড এটা হচ্ছে আমার মোমেন্টামের এসআই ইউনিট। সেম ভাবে সিজিএস ইউনিট কি হবে? তো মাসের সিজিএস ইউনিট কি গ্রাম, ভেলোসিটির সিজিএস ইউনিট কি সেন্টিমিটার/সেকেন্ড।
তাহলে যে গ্রাম ইন্টু সেন্টিমিটার বাই সেকেন্ড, এটা হচ্ছে মোমেন্টামের সিজিএস ইউনিট। মোমেন্টামের একটা দিক আছে, যেহেতু ভেলোসিটি আছে, ভেলোসিটির একটা দিক আছে, যেদিকে ভেলোসিটির ডাইরেকশন, যেটা ভেলোসিটির ডাইরেকশন সেটাই মোমেন্টামের ডাইরেকশন। তাই মোমেন্টাম একটা ভেক্টর রাশি বা ভেক্টর কোয়ান্টিটি। ক্লিয়ার এটা? তাহলে চলো এবার আমরা দেখি মোমেন্টামের এখানে কি কি লেখা আছে। মোমেন্টাম অফ এ স্টেশনারি বডি ইজ জিরো। যে বস্তুটা রেস্টে থাকে, যে বস্তুটা স্থির, তার মোমেন্টাম কিন্তু জিরো। স্থির বস্তুর মাস যতই হোক না কেন, কোটি 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 কেজি মাস হলেও তার মোমেন্টাম জিরো হতে পারে। কেন? তার গতি যদি জিরো হয়। তাহলে যে বস্তুটা স্টেশনারি, তার ভেলোসিটি জিরো, তাই মোমেন্টাম পি ইকুয়ালস টু এম ইন্টু ভি। ভি যদি জিরো হয়, টোটালটা জিরো। বোঝা গেল? মোমেন্টাম কি? মোমেন্টাম ইজ দ্য টোটাল কোয়ান্টিটি অফ মোশন কন্টেন্ট ইন এ মুভিং বডি। একটা মুভিং বডির মধ্যে টোটাল কতটা গতির পরিমাণ আছে, সেই মেজারমেন্টটাকে আমরা বলছি হচ্ছে মোমেন্টাম। মোমেন্টাম বার করব কি করে? তো মোমেন্টাম ইজ এ প্রোডাক্ট অফ মাস এন্ড ভেলোসিটি। কোনো বস্তুর যদি তুমি মাস জানো আর সে কতটা গতিতে চলছে এটা যদি তুমি জানো, তাহলে দুটোকে গুণ করে দিলেই পেয়ে যাবে ওই বস্তুর ভেতরে গতির পরিমাণ কত আছে। ক্লিয়ার? মোমেন্টাম হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন। মোমেন্টামের মানও আছে, দিকও আছে। ওকে, ইটস ডাইরেকশন ইজ সেম অ্যাজ দ্যাট অফ ভেলোসিটি। ভেলোসিটির যেটা দিক সেটাই ওর দিক। তাই মোমেন্টাম একটা ভেক্টর রাশি। ওকে, বোঝা গেছে? এবার মোমেন্টাম যেহেতু আমরা বুঝে নিয়েছি, এবার আমরা পড়বো হচ্ছে নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখো, ধরো একটা বস্তু, এর কিছু না কিছু তো মাস থাকবে। ধরো এর রেস্টে আছে, বা ধরো এর মাস ধরে নাও হচ্ছে 10 কেজি। মাস ধরে নাও হচ্ছে 10 কেজি, এবং এই বস্তুটা একটা বেগে চলছে, এবং সেই ভেলোসিটিটাও ধরে নাও হচ্ছে 2 মিটার বাই সেকেন্ড। তাহলে এখন ওর মোমেন্টাম কত? মোমেন্টাম হচ্ছে 10 × 2, মানে হচ্ছে 20 পরিমাণ ওর ভেতরে গতি আছে। 20 পরিমাণ গতি নিয়ে ও চলছে। ঠিক আছে? মোমেন্টাম 20 পরিমাণ মোমেন্টাম ওর মধ্যে আছে। আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি না, তাহলে কি হবে? ফোর্স অ্যাপ্লাই করলে ওর ভেলোসিটি 2 থেকে বেড়ে কিছু একটা হবে, ধরে নাও 2 থেকে বেড়ে 10 মিটার বাই সেকেন্ড এলো। কিন্তু ওই বস্তুটার যা মাস ছিল, সেই মাস তো আমার 10 কেজিই থাকবে, তাই না? তাহলে বস্তুটার উপরে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করছি, আনব্যালেন্স ফোর্স, কারণ কি ব্যালেন্স ফোর্স বস্তুর অবস্থার পরিবর্তন করতে পারে না। যেরকম এই বস্তুটা 2 মিটার পার সেকেন্ড বেগে চলছিল, তো তো কোনো ব্যালেন্স ফোর্সে ওর গতিকে 2-এর থেকে কম বা বেশি করতে পারবে না। তাহলে গতিবেগকে বাড়াবে কখন বা গতিবেগকে কমাবে কখন? যদি বস্তুর উপরে আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই হয়। তাহলে বস্তুর উপরে আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করলে ওর মাস 10 কেজি ছিল, 10 কেজি থাকবে, কিন্তু ওর বেগ 2 থেকে আমার 10 হতে পারে বা কিছু একটা হতে পারে। তার মানে ওর একটা মোমেন্টাম ফাইনালি তৈরি হবে। এই সময় যে মোমেন্টামটা ছিল সেটা হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম। এই সময় যে মোমেন্টামটা তৈরি হবে সেটা ফাইনাল। তাহলে মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ভেলোসিটি, 10 × 10 মানে 100। তাহলে আনব্যালেন্স ফোর্স মোমেন্টাম 20 থেকে 100 করলো, তো 20 থেকে 100 করলো মানে পরিবর্তন কত হলো? 80। মোমেন্টাম 20 থেকে 100 হলো মানে মোমেন্টামের পরিবর্তন কত হলো? সেটা হলো 80। তার মানে মোমেন্টামের পরিবর্তন করতে পারে কে? পারে ফোর্স, আনব্যালেন্স ফোর্স। আনব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুর ভরবেগের পরিবর্তন হবে। আর এই যে সময়ের সাথে ভরবেগের পরিবর্তন হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করলে বস্তুর সময়ের সাথে ভরবেগের পরিবর্তন হবে। বোঝা গেল জিনিসটা? দেখো এখানে এই পয়েন্টটা লেখা আছে, অ্যান আনব্যালেন্স এক্সটার্নাল ফোর্স কজিং চেঞ্জ ইন ভেলোসিটি। আনব্যালেন্স এক্সটার্নাল ফোর্স কি করতে পারে? ভেলোসিটির চেঞ্জ করতে পারে। আর এই ভেলোসিটির চেঞ্জ হলে কি হবে? মোমেন্টামেরও চেঞ্জ হবে। চলো জিনিসটা একটু ভালো করে এক্সাম্পলের মাধ্যমে একটু বুঝি, চলো। ওকে। দেখো,
নিউটনের আমরা কোন ল পড়বো এবার? সেকেন্ড ল পড়বো। ওকে, ভালো করে বুঝবে। ধরো এই একটা বস্তু আছে আমার কাছে, ওকে, এর মাস কিছু না কিছু, এর মাস ধরে নিলাম আমি 10 কেজি, 10 কেজি, ঠিক। এবার এই বস্তুটা এখন গতিতেও থাকতে পারে, রেস্টেও থাকতে পারে। আমি ধরে নিলাম বস্তুটা আমার কিছু একটা গতিতে আছে, ধরে নিলাম ও কিছু একটা গতিতে চলছিল, বা ও রেস্টে থাকলে ওর ভেলোসিটি 0 হয়ে যাবে। আমি ধরে নিচ্ছি ওর ইনিশিয়ালি সে একটা ভেলোসিটিতে আছে, আর ইনিশিয়াল বেগটা তার ধরে নিলাম আমি 10 মিটার বাই সেকেন্ড। 10 কেজি ভরের একটা বস্তু 10 মিটার বাই সেকেন্ড ইনিশিয়াল বেগে সে চলছে, ঠিক আছে। এবার আমি যদি ওর উপরে ফোর্স অ্যাপ্লাই করি, ফোর্স, ফোর্স, দেখো কোন একটা বস্তু আছে, তো তার উপরে তুমি যদি একবার ফোর্স অ্যাপ্লাই করো 1 সেকেন্ডের জন্য, তো তার বেগটা 1 সেকেন্ডের জন্য বাড়বে, আবার থেমে যাবে, ঠিক। তাহলে কন্টিনিউ যদি বস্তুর বেগকে বাড়াতে হয়, কন্টিনিউ ধাক্কা মারতে থাকতে হবে, তবে কন্টিনিউ তার বেগটা বাড়বে, তাই তো। আমি ধরে নিলাম টি ইকুয়ালস টু 10 সেকেন্ড, 10 সেকেন্ড ধরে আমি এই বস্তুর ওপরে 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করছি 10 সেকেন্ড ধরে। তাহলে 10 সেকেন্ড ধরে যখন আমি একটা ফোর্স অ্যাপ্লাই করছি, তখন তার বেগের যে পরিবর্তন, তার বেগ যে 10 ছিল, 10 থেকে তার বেগ প্রতি সেকেন্ডে একটু 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 করে বাড়বে, 10 সেকেন্ড অবধি বাড়বে। আলটিমেট 10 সেকেন্ডের মাথায় বস্তুটা দেখা গেলো এখানে এসে পৌঁছালো। তা বস্তুর মাস তো 10 কেজি ছিল, 10 কেজিই থাকবে, তাই না? কিন্তু 10 সেকেন্ডের মাথায় বস্তুর বেগ নিশ্চয়ই 10 হবে না, কারণ 10 সেকেন্ড ধরে ফোর্স অ্যাপ্লাই করাতে তার বেগ 10 থেকে একটু একটু করে বাড়বে। তো ধরে নিলাম সে একটা ফাইনাল বেগ পেয়েছে, ফাইনাল বেগকে ভি দিয়ে প্রকাশ করি আমরা, আর তার ভ্যালু ধরে নেওয়া হচ্ছে 110 মিটার বাই সেকেন্ড। ওকে, 110 মিটার বাই সেকেন্ড, ঠিক। তাহলে তাহলে বস্তুটার এই ক্ষেত্রে যে মোমেন্টাম, এই ক্ষেত্রে যে মোমেন্টাম, সেটাকে কি বলবো আমি? ইনিশিয়াল মোমেন্টাম। ইনিশিয়াল মোমেন্টাম, এই ইনিশিয়াল মোমেন্টামকে আমি পি আই দিয়ে ডিনোট করব। আর সেই ইনিশিয়াল মোমেন্টাম মানে কি? মাস ইন্টু ইনিশিয়াল ভেলোসিটি ইউ। আমি মাস জানি, মাস হচ্ছে 10 কেজি, ইনিশিয়াল ভেলোসিটি হচ্ছে 10, তার মানে ইনিশিয়াল মোমেন্টাম কত আমার? 100। এতটা দূর অব্দি আমি বার করে নিলাম। 10 সেকেন্ড ধরে ফোর্স অ্যাপ্লাই করাতে তার বেগের পরিবর্তন হয়েছে কত? 10 থেকে বেগ বেড়ে হয়েছে 110, তার মানে টোটাল বেগের পরিবর্তন কত হয়েছে? 100। যাই হোক, এই মোমেন্টে 10 সেকেন্ডের মাথায় তার যেহেতু বেগের পরিবর্তন হয়েছে, তাই তার মোমেন্টামেরও পরিবর্তন হবে, তার মোমেন্টাম নিশ্চয়ই 100 থাকবে না। তো এই সময় তার যে মোমেন্টাম, সেটাকে আমি বলবো ফাইনাল মোমেন্টাম। আর সেই ফাইনাল মোমেন্টাম পি এফ এর ভ্যালু কত হবে? 10 × 110, মানে হচ্ছে 1100। ওকে, এটা হচ্ছে তার ফাইনাল মোমেন্টাম। তাহলে ভরবেগের পরিবর্তন হলো তো, ফোর্স অ্যাপ্লাই করাতে ভরবেগের পরিবর্তন হলো তো। তো নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্র বলছে কোনো বস্তুর ওপরে আমি যে ফোর্স অ্যাপ্লাই করছি, এই যে ফোর্সটা অ্যাপ্লাই করেছি, এই যে ফোর্সটা এফ, এই ফোর্সটা বলছে ডাইরেক্টলি সমানুপাতিক হবে। কার সাথে ডাইরেক্টলি সমানুপাতিক হবে? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামের সাথে, মোমেন্টামের পরিবর্তনের সাথে বা ভরবেগের পরিবর্তনের সাথে। এর মানে কি স্যার? স্যার এটাকে আরেক লাইন ভাঙুন তো দেখি কেমন দেখাই। ওকে, এই যে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, এর মানে কি? মানে যে মোমেন্টামের যে পরিবর্তন হয়েছে না, সেটা কতটা টাইমে হয়েছে। এই যে রেট বলতে এখানে টাইমকে বোঝাচ্ছে, তো আমি নিচে লিখবো কি? টাইম, এই কতটা টাইমে আমার কি হয়েছে? চেঞ্জ অফ মোমেন্টাম হয়েছে, চেঞ্জ অফ মোমেন্টাম হয়েছে। ওকে, কতটা টাইমে আমার মোমেন্টামের পরিবর্তন হয়েছে, এটাকে আমার বোঝাচ্ছে। এবার আমি যদি এখানে বলি যে চেঞ্জ অফ মোমেন্টাম কি করে বার করব, তাহলে আমি এখানে দেখি, এখানে ইনিশিয়াল মোমেন্টাম আর এটা হচ্ছে আমার ফাইনাল মোমেন্টাম। কোনো কিছুর পরিবর্তন বার করতে গেলে তার ফাইনাল ভ্যালু থেকে তার ইনিশিয়াল ভ্যালুকে বাদ দেব। তাহলে আমি এই যে লিখেছি চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে এখানে লিখতে পারি এফ ভ্যারিজাস, চেঞ্জ অফ মোমেন্টামের পরিবর্তনে লিখতে পারি আমি ফাইনাল মোমেন্টাম মাইনাস
ইনিশিয়াল মোমেন্টাম বাই নিচে কি হবে টাইম। ওকে, তার মানে এই ফোর্স এফ ভ্যারিজাস ফাইনাল মোমেন্টামের ভ্যালু কত গো? ফাইনাল মোমেন্টামকে আমরা কি দিয়ে লিখবো? ফাইনাল মোমেন্টামকে আমরা লিখতে পারি কি, পি এফ মাইনাস পি আই বাই টাইম তো টি, বা এর পরিবর্তে আমি এটা কি লিখতে পারি, ফোর্স ভ্যারিজাস এই যে ফাইনাল মোমেন্টাম মানে কি এম ইন্টু ভি মাইনাস এম ইন্টু ইউ বাই টি, এটা বলতে পারি, তাই তো? ওকে, এখানেও যদি আমি দেখি এই যে এমভির পরিবর্তে আমি কি লিখতে পারি, ফাইনাল মোমেন্টাম কত বেরিয়েছে আমার 1100 মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম কত বেরিয়েছে আমার 100। আর এই কতটা মোমেন্টামের পরিবর্তন যেটা হয়েছে সেটা কতটা টাইমে হয়েছে, 10 সেকেন্ডে, তাই নিচে লিখবো 10। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এফ ভ্যারিজাস 1100 থেকে 100 বাদ দিলে 1000, মানে 1000 বাই 10, মানে 10 দিয়ে কাটলে পড়ে থাকছে কত, 100, তাই তো? 100 পড়ে থাকছে তো। এর মানে কি বলতো, এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে মোমেন্টাম আমার 100 100 100 100 করে পরিবর্তন হয়েছে বা এখানে বৃদ্ধি পেয়েছে, দিয়ে ফাইনালি 1100 হয়েছে। এবার দেখো আমি যদি ফোর্স বেশি অ্যাপ্লাই করি না, তাহলে এই মোমেন্টামের পরিবর্তনটা 100 থেকে বাড়বে, এটা খুব স্বাভাবিক। সিম্পল এক্সাম্পল দিয়ে বোঝাই, আমি এই ক্ষেত্রে কতটা ফোর্স অ্যাপ্লাই করেছিলাম গো, এফ এর ভ্যালু ছিল হচ্ছে 10 নিউটন। 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি, তাই আমার বেগের পরিবর্তন হয়েছে কত, 110, ঠিক? আমি যদি এর ডবল ফোর্স অ্যাপ্লাই করতাম, ধরে নাও আমি অ্যাপ্লাই করলাম 20 নিউটন ফোর্স, তো বস্তুর ইনিশিয়াল বেগ তো 10ই থাকবে, কিন্তু বস্তুর ফাইনাল বেগ, আমি অন্য কালার দিয়ে লিখছি, কিন্তু বস্তুর যে ফাইনাল বেগ, সেই ফাইনাল বেগ তো আমার আর 110 হবে না। কারণটা বোঝো, আমি যখন 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছি তখন আমার বেগ বেড়ে হয়েছে 110, এখন তো আমি ডবল ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে এখন বেগ বেড়ে কত হতে পারে, আমি ধরে নিলাম 210 মিটার বাই সেকেন্ড হতে পারে, 210 মিটার বাই সেকেন্ড হতে পারে। তাহলে তাহলে এই ক্ষেত্রে যদি আমি মোমেন্টাম ক্যালকুলেট করি, তো ফোর্স ভ্যারিজাস কত আসছে, এখানে ভেলোসিটি 210, তার মানে যদি ফাইনাল মোমেন্টাম দেখি, মানে এম ভি মাইনাস এম ইউ বাই টি করি, তো এই এম ভির ভ্যালু কত আসবে, 210 ইন্টু 10 গুণ করলে কত হবে, 2100, মাইনাস ইনিশিয়াল মোমেন্টাম কত পেয়েছি আমি, 100 বাই 10, তার মানে এই 2100 থেকে 100 বাদ দিলে পড়ে থাকছে আমার কত, 2000 বাই 10, শূন্য শূন্য কেটে দিলে কত পড়ে থাকছে দেখো, 200। তার মানে এই ক্ষেত্রে যে মোমেন্টাম আমার 100 থেকে যে 2100 হচ্ছে, এখানে ভেলোসিটি তো হচ্ছে আমার 210, তাহলে এই ক্ষেত্রে ফাইনাল মোমেন্টাম কত হবে, 210 ইন্টু 10 করলে কত হবে, 2100 হচ্ছে না? তো এই ক্ষেত্রে প্রতি সেকেন্ডে দেখো ভরবেগের যে পরিবর্তন সেটা 200 করে হচ্ছে, 200 করে। তো এটাই তো বলছে, যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি ভরবেগের পরিবর্তন, যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি ভরবেগের পরিবর্তন হবে। বোঝা গেল? এটাই হচ্ছে আমার নিউটনের দ্বিতীয় সূত্র। এটাকে আমরা আরো একটা অন্যভাবে দেখতে পারি, চলো দেখা যাক কিভাবে দেখা যেতে পারে। দেখো, আমরা তো এখনই দেখলাম যে এই বস্তুটার মাস এম, ইনিশিয়াল ভেলোসিটি ইউ, এই বস্তুটার উপরে টি টাইম ধরে ফোর্স অ্যাপ্লাই করাতে এই এম ভরের বস্তুটারই ফাইনাল বেগ হলো কত, ভি। তাহলে মানে আমরা যখন পেলাম ফোর্স ভ্যারিজাস রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তার মানে মোমেন্টামের পরিবর্তন বাই টাইম, মানে এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা পেয়েছি। এখান থেকে এই প্রপোর্শনালিটিটাকে তুলে যদি আমরা ইকুয়ালস টু আনতে চাই, তাহলে একটা কনস্ট্যান্ট লাগে কে। ওকে, আর এই পার্টটা থেকে দেখো এমটাকে কমন নিলে পড়ে থাকছে ভি মাইনাস ইউ বাই টি, এটা পড়ে থাকছে। এবার এই যে কে না, কে এর ভ্যালু এসআই সিস্টেমে বা সিজিএস সিস্টেমে 1 আসে, তাই কে এর ভ্যালু যদি 1 বসাই, তার মানে আমরা পাচ্ছি ফোর্স ইকুয়ালস টু এম ইন্টু ভি মাইনাস ইউ বাই টি। এবার এই যে টার্মটা ভি মাইনাস ইউ বাই টি, এটা কি, এটা কি বোঝাচ্ছে দেখো, বোঝাচ্ছে টাইমের সাথে বেগের পরিবর্তন, ফাইনাল বেগ মাইনাস ইনিশিয়াল বেগ, মানে বেগের পরিবর্তন বাই টাইম। তো এই যে টাইমের সাথে যে বেগের পরিবর্তন, টাইমের সাথে যে বেগের পরিবর্তন, এই টাইমের সাথে বেগের পরিবর্তনকে আমরা কি বলি, ত্বরণ বলি। তার মানে আমরা যে ইকুয়েশনটা পাচ্ছি সেটা কি পেলাম, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সেলারেশন।
কোনো বস্তুর মাস যদি ফিক্স থাকে তাহলে ফোর্স ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে অ্যাক্সেলারেশনের সাথে। মানে এই বস্তুটা পেনটার মাস তো ফিক্স, তো আমি এর ওপরে যে ফোর্স অ্যাপ্লাই করব, ফোর্স অ্যাপ্লাই করছি, ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে, এর ভেতরে ত্বরণ তৈরি হবে, মানে এর ভেতরে বেগের পরিবর্তন তৈরি হবে। যত বেশি ফোর্স অ্যাপ্লাই করব তত বেশি ত্বরান্বিত হবে, তত বেশি বেগের পরিবর্তন হবে। বোঝা গেল? এটাই হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র। ক্লিয়ার? তো এই জিনিসটাকেই এখানে নোটসের মধ্যে বা তোমাদের এনসিইআরটি বইতে দেখবে ডিটেলসে করানো আছে, এটাকেই করানো আছে। ইনিশিয়াল ফাইনাল ভেলোসিটি ধরে এভাবে করে এগিয়েছি আমরা, যে ফাইনালি আমরা ইকুয়েশন পেয়েছি কি, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ফাইনালি আমরা কি ইকুয়েশন পেয়েছি, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। ওকে, এবার এখানে আরেকটা জিনিস দেখো, এই যে আমরা পাচ্ছি ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, তাই তো? এখান থেকে কিন্তু তুমি এই অ্যাক্সেলারেশন সমান সমান ফোর্স বাই মাস এটা লিখতে পারো। এই ফর্মটাকে একটু মাথায় রাখবে। এখানে যে ফোর্সটা না, ফোর্সটা আলটিমেট কিন্তু নেট ফোর্স বা নেট আনব্যালেন্স ফোর্সকে বোঝানো হচ্ছে। ওকে, চলো। আচ্ছা, এখানটাতে আমরা দেখে নেব। দেখো, তার মানে আমরা কি পেলাম, ফোর্স ইকুয়ালস টু মাস ইনটু অ্যাক্সিলারেশন। ঠিক, তাহলে ফোর্সের একক কি হতে পারে? আমি যদি এসআই সিস্টেম এককের কথা বলি, আমাকে বলো মাসের একক কি হবে, মাসের একক হবে হচ্ছে কেজি। অ্যাক্সেলারেশনের একক কি, মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাই তো? তার মানে ফোর্সের একক কি পেলাম আমি, কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক, এবার দেখো সব সময় এই ফোর্সের একক কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটা বলাটা কিন্তু সুবিধাজনক হচ্ছে না বা কনভেনিয়েন্ট হচ্ছে না, তাই না? এটা বলাটা কনভেনিয়েন্ট হচ্ছে না। তাহলে আমার এই এত বড় নামের জায়গায় একটা শর্ট নাম দেওয়া যেতে পারে। তো এইটাকে, এই যে কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলি হচ্ছে নিউটন। এটাকে আমরা বলি নিউটন। তার মানে নিউটন হচ্ছে আমার ফোর্সের এসআই ইউনিট। আর নিউটনকে ভাঙলে কি পাবো, নিউটনকে ভাঙলে পাবো হচ্ছে কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তার মানে 1 নিউটন ফোর্স বলতে স্যার কি বোঝায় বলুন তোমাকে? তাহলে এখান থেকে বলতে পারি না যে 1 নিউটন সমান সমান বোঝাচ্ছে 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। এর মানে কি বলেন তো স্যার? এর মানে এটাই বলছে, বলছে 1 কেজি ভরের একটা বস্তু নিলে, 1 কেজি ভরের একটা বস্তু, এবার মনে করো কি পড়েছো, ফোর্স অ্যাপ্লাই করলে ত্বরণ তৈরি করতে পারবে, ফোর্স অ্যাপ্লাই করলে ত্বরণ তৈরি করতে পারবে, তাই তো? তাই 1 কেজি ভরের বস্তুর মধ্যে যদি আমি 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে চাই, মানে মানে 1 মিটার বাই সেকেন্ড বাই সেকেন্ড, মানে প্রতি সেকেন্ডে এর বেগ, ধরো এর বেগ আছে এখন 0, 1 সেকেন্ড পরে ওর বেগ আমি বৃদ্ধি করে করতে চাই কত, 1, তার 1 সেকেন্ড পরে আমি বেগ বাড়িয়ে কত করতে চাই, 2, মানে প্রতি সেকেন্ডে বেগ আমি 1 করে বাড়াতে চাই। তার জন্য তো ফোর্স অ্যাপ্লাই করতে হবে। এই 1 কেজি ভরের বস্তুর মধ্যে 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার ত্বরণ তৈরি করতে চাই, বা 1 করে তার বেগের পরিবর্তন করতে চাই, 1 মিটার বাই সেকেন্ড করে তার বেগের বৃদ্ধি করতে চাই, তার জন্য আমাকে যতটা বল প্রয়োগ করতে হবে সেটাই হচ্ছে 1 নিউটন ফোর্স। মানে 1 কেজি ভরের বস্তুর ওপরে আমি যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই করি, তো এই 1 কেজি ভরের বস্তুটার 1 সেকেন্ডে 1 মিটার বাই সেকেন্ড করে বেগের পরিবর্তন হবে। বোঝা গেল জিনিসটা? ওটা হতেই থাকবে যদি আমি কন্টিনিউ ফোর্সটা অ্যাপ্লাই করতে থাকি। ওকে, আমি যদি একবার 1 সেকেন্ডের জন্য ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে ওটা 1 সেকেন্ডের জন্য বেগটা বাড়বে। ক্লিয়ার? আচ্ছা, জাস্ট এ সেকেন্ড, একটু জাস্ট 1 সেকেন্ড। ওকে, তো আশা করি এই জিনিসটা আমাদের বোঝা গেছে। এবার আমি যদি সিজিএস ইউনিটের কথা বলি,
সিজিএস ইউনিট আমার কি হবে বলো, আমার সিজিএস ইউনিট কি হবে? তো দেখো, ফোর্সের ডেফিনেশন আমরা পেয়ে গেছি যে কোনো একটা বস্তু যার মাস আছে তার মধ্যে যদি ত্বরণ তৈরি করতে হয় তাহলে আমাকে ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তো মাসের সিজিএস ইউনিটে একক কি গ্রাম, ত্বরণের সিজিএস ইউনিটে একক কি সেমি বাই সেকেন্ড স্কোয়ার, তাই তো? তাহলে এই যে গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে আমার কি, এটা হয়ে যাচ্ছে আমার ফোর্সের সিজিএস ইউনিট। আর এই যে গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার, এটাকে আমরা বলে থাকি এক কথায় কি ডাইন, ডাইন বলে থাকি। আমি যেটা একটু মুছে ভালো করে লিখে দিই, দাঁড়াও। ফোর্সের এসআই ইউনিট কি পেলাম আমি? নিউটন। নিউটন, নিউটনকে ভাঙলে কি পাবো? কেজি ইন্টু মিটার বাই সেকেন্ড স্কোয়ার, তাই তো? সিজিএস ইউনিট কি পেলাম? ডাইন। ডাইন, ডাইনকে ভাঙলে কি পাবো? গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, এবার তোমরা শুনেছো বা দেখেছো যে এই নিউটনের সাথে ডাইনের একটা সম্পর্ক আছে, 1 নিউটন সমান 10⁵ ডাইন, তাই তো? এটা কিভাবে আছে, কিভাবে আছে? তো আমরা পড়লাম এখনই যে 1 নিউটন সমান সমান 1 কেজি ইন্টু 1 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাকে যদি ডাইন আনতে হয় তাহলে কেজিকে গ্রামে কনভার্ট করতে হবে আর এই মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে 1 কেজি সমান কত গ্রাম গো? 1 কেজি সমান 1000 গ্রাম ইন্টু 1 মিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। আর নিচে পড়ে আছে সেকেন্ড স্কোয়ার। এবার দেখো এখানে আছে 1000 আর এই 100 গুণ করলে কত হবে? একের পরে 5টা শূন্য, এত গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার না? এই যে গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার, এটা দেখো এটা চেনা চেনা লাগছে না? এই দেখো গ্রাম ইন্টু সেমি বাই সেকেন্ড স্কোয়ার, তার মানে এর পরিবর্তে আমি ডাইন বসাতে পারি। তাহলে এই একের পরে 5টা শূন্য, সরি একের পরে 5টা শূন্য হবে, একের পরে এই যে 5টা শূন্য এটাকে আমরা লিখতে পারি 10⁵ ডাইন। ক্লিয়ার আছে আশা করি, আশা করি ক্লিয়ার। চলো, তাহলে আমরা ফোর্সের একক দেখে নিলাম। ওকে, ফোর্সের একক দেখে নিলাম, নিউটন দেখে নিলাম, ডাইন দেখে নিলাম, 1 নিউটন সমান 10⁵ ডাইন দেখে নিলাম। ফোর্সের এবার ডাইমেনশনাল ফর্মুলায় আসি। তো ফোর্স মানে কি? মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাসের ডাইমেনশনাল ফর্মুলা কি? ক্যাপিটাল এম। অ্যাক্সেলারেশন কি? এল বাই টি টু দি পাওয়ার, মানে এল বাই টি স্কোয়ার, তাই তো? মিটার বাই সেকেন্ড স্কোয়ার। বা এটাকে আমরা ঘুরিয়ে লিখলে লিখতে পারি ml (T⁻²⁻²). ওকে, এটা হয়ে গেল আমার ডাইমেনশনাল ফর্মুলা। ফোর্সের মান তো আছেই, 10 নিউটন, 15 নিউটন, 20 নিউটন, ফোর্সের তো মান আছেই। মানের পাশাপাশি কিন্তু ফোর্সের একটা দিকও আছে। ওকে, মানের পাশাপাশি কিন্তু ফোর্সের একটা দিকও আছে। সেই জন্য ফোর্সকে আমরা কি বলে থাকি? ভেক্টর কোয়ান্টিটি বলে থাকি। ফোর্সের ডাইরেকশন কি হবে? বস্তুটা যে দিকে অ্যাক্সেলারেট হচ্ছে, বস্তুটা যে দিকে ত্বরান্বিত হচ্ছে, ওটাই হচ্ছে আমার ফোর্সের ডাইরেকশন। ক্লিয়ার? চলো, এবার দেখো সেকেন্ড ল থেকে আমরা কি কি পাই। সেকেন্ড ল থেকে আমরা মোমেন্টামের কনসেপ্ট পাই, ফোর্সের মেজারমেন্ট পাই, মেজারমেন্ট অফ ফোর্স, ফোর্সকে আমরা কোয়ান্টিফাই করতে পারি বা কোয়ান্টিটেটিভ ডেফিনেশন অফ ফোর্স, ফোর্সকে আমরা কোয়ান্টিফাই করতে পারছি বা কোয়ান্টিটেটিভ ডেফিনেশন দিতে পারছি, ফোর্সের আমরা একক পাচ্ছি। এগুলো প্রত্যেকটা জিনিসই আমরা নিউটনের সেকেন্ড ল থেকে পাই। এবার নিউটনের সেকেন্ড ল দেখো আরো কিছু অ্যাপ্লিকেশন আছে। কিরকম অ্যাপ্লিকেশন? তোমরা বা আমরা যারা ক্রিকেট খেলা দেখি বা ক্রিকেট যারা খেলি, তারা দেখি যে যখন ক্যাচ আসে, তোরা হাই স্পিড একটা বল আসছে, তো ক্যাচ ধরার সময় আমার হাতটা ঠিক ক্যাচ, বলটাকে ক্যাচ ধরে এখানেই রেখে দিই না, ক্যাচ ধরে আমরা হাতে করে পেছনে নিয়ে আসি, তাই তো? কিছুক্ষণ ওটাকে পেছনে নিয়ে আসি, মানে কিছুক্ষণ ওর গতিটাকে মেনটেন করি, তারপরে থামাই। আর নাহলে হঠাৎ করে যে তোর বলটা আসছে আর আমি ক্যাচ ধরে থামিয়ে দিলাম, তো আমার হাতে বেশি লাগে। তো হাতে যাতে কম লাগে সেই জন্য আমরা কি করি? ক্যাচটাকে ধরে কিছুক্ষণ এভাবে টেনে নিয়ে আসি। এটা কেন করি? এটা কেন করি? এখানেই আছে নিউটনের সেকেন্ড ল। দেখো নিউটনের সেকেন্ড ল এখানে কিভাবে কাজ করছে দেখো। ধরো এই যে বলটা আসছে, ধরো একটা বল, এই বলটা আসছে, ওকে,
তো এই বলটার এখন ইনিশিয়াল যে মোমেন্টাম সেটা হাই মোমেন্টাম, হাই, আর সেটা আমি ধরে নিলাম 100 পরিমাণ ইনিশিয়াল মোমেন্টাম। আর আমি যখনই ওকে হাতের মধ্যে এরকম ক্যাচ ধরে নেব, হাতের মধ্যে ক্যাচ ধরে নেব, বলটা এসে তো এখানে থেমে যাবে, থেমে যাবে। তাহলে থামার ঠিক আগের মুহূর্তে ওর মোমেন্টাম হাই, আগের মুহূর্তে ওর মোমেন্টাম হাই। কেন? কারণ ওর একটা মাস আছে কিন্তু ও হাই ভেলোসিটিতে আসছে, তার মানে মাস ইন্টু ভেলোসিটি গুণফল আমার হাই। কিন্তু যখন আমি ক্যাচটা ধরলাম, ক্যাচটা ধরার আগের মুহূর্তে ওর ভেলোসিটি বা মোমেন্টাম হাই ছিল, ক্যাচটা ধরাতে তার মোমেন্টাম কিন্তু জিরো হয়ে গেল। বোঝা গেল জিনিসটা? তার মানে ইনিশিয়ালি যে ওর মোমেন্টাম এম ইউ সেটা আমার ধরে নিলাম 100, মানে ক্যাচ ধরার আগে। বাট যখন আমি ক্যাচটা ধরলাম তখনই আমার ফাইনাল মোমেন্টাম এম ভি হয়ে গেল জিরো, জিরো। এবং এটা হতে কতটা টাইম লাগলো? টাইম লাগলো ধরে নিলাম আমি 1 সেকেন্ড, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার হাতে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে সেটা কতটা ফোর্স অ্যাপ্লাই হবে? তো আমরা জানি ফোর্স ভ্যারিজ অ্যাজ এমভি মাইনাস এমইউ বাই টি। সেখানে এমভির ভ্যালু কত? এমভির ভ্যালু হচ্ছে জিরো, জিরো মাইনাস 100 বাই টাইম কতক্ষণ লেগেছে? এটা 1 সেকেন্ড। 1 সেকেন্ডে আমি ওকে দাঁড় করিয়ে দিয়েছি, মানে হঠাৎ করে ক্যাচ ধরেছি, হাতটাকে পেছনে নিয়ে যায়নি। তার মানে বলটা আস্তে আস্তে হাই মোমেন্টাম, মানে আমার হাতে পড়ার ঠিক আগের মুহূর্তে ওর মোমেন্টাম হাই, যে হাতে পড়লো মোমেন্টাম জিরো। তাহলে হাই থেকে জিরো হতে কতটা টাইম লাগলো? 1 সেকেন্ড বা তার থেকেও কম টাইম লাগলো, ঠিক? তাহলে এই ক্ষেত্রে যদি আমি দেখি, এই ক্ষেত্রে দেখো -100 এরকম একটা ভ্যালু আসছে। মাইনাস সাইনটা দিককে নির্দেশ করে, দিক। তো মাইনাস সাইনটাতে আমরা এখন ফোকাস করব না, আমরা দেখবো আমার হাতে কতটা ফোর্স অ্যাপ্লাই হবে, সেটা 100-র সমান একটা ফোর্স অ্যাপ্লাই হবে। বোঝা গেল? এবার এই বলটাই এবার আসছে, বাট আমি ওকে হাতের মধ্যে নিয়ে ওর মোমেন্টামকে জিরো করে নিই, কিছুক্ষণ ধরে গতিটাকে মেনটেন করে একটা টাইম দিচ্ছি। মানে ধরো এর হাতে পড়ার আগে ওর যে মোমেন্টাম, ইনিশিয়াল মোমেন্টাম সেটা 100, হাই মোমেন্টাম। কিন্তু হাতে পড়ে সঙ্গে সঙ্গে ওর মোমেন্টাম জিরো হয়নি, কিছুক্ষণ আমি ওকে ক্যাচ ধরে নিয়ে এসেছি পেছনের দিকে, কিছুক্ষণ আমি ওকে নিয়ে এসেছি, মানে আমি একটা টাইম দিয়েছি। মানে ওর 100 মোমেন্টাম থেকে ফাইনাল মোমেন্টাম জিরো হতে আমি একটা টাইম দিয়েছি, আর ধরে নাও 2 সেকেন্ড টাইম দিয়েছি, আর ধরে নাও 2 সেকেন্ড টাইম দিয়েছি। এই টাইম দেওয়াতে দেখবে আমাদের হাতে কম লাগে, এটাই আমরা এখন দেখবো কেন। তো দেখো নিউটনের গতিসূত্রে কি পেলাম? ফোর্স ভ্যারিজাস এম ভি মাইনাস এম ইউ বাই টি। তো এই এম ভির ভ্যালু কত? এম ভির ভ্যালু তো জিরো, জিরো মাইনাস 100 বাই টাইমটা হচ্ছে 2 সেকেন্ড। তার মানে 2 দিয়ে 100-কে কাটলে কত আসছে গো? 50 আসছে, তাই না? তো দেখো 50 পরিমাণ ফোর্স আমার হাতে লাগছে। তাহলে টাইম ইনক্রিজ করাতে প্লেয়ার ক্যাচ ধরে সঙ্গে সঙ্গে থামায়নি, কিছুক্ষণ ধরে টাইমটাকে বাড়িয়েছে, টাইমটাকে ইনক্রিজ করিয়েছে। তো টাইমটাকে ইনক্রিজ করানোতে কি হয়েছে? ফোর্সের যে এফেক্ট সেটা কমে গেল। তো এটাকে আমরা ব্যাখ্যা কিভাবে দেব? তো দেখো এবার এই জায়গাটা আমি একটু মুছে দিই। দেখো, তো এই যে ফোর্স ভ্যারিজাস আমরা কি পেলাম? এম ভি মাইনাস এম ইউ বাই টি পেলাম না? আচ্ছা, এই টোটাল টার্মটার নাম কি? টোটাল টার্মটার নাম হচ্ছে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, ওয়েট, ওকে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাই তো? এই টার্মটাকে আমরা কি বলছি? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। তুমি দেখো এই যে টোটাল জিনিসটা, এই টোটাল জিনিসটার ক্ষেত্রে টাইমটা নিচে আছে, তো আমি যদি এই টাইমটাকে বাড়াই তাহলে টোটাল ভ্যালুটাই তো আমার কমে যাবে। তো আমরা কি করছি? ক্যাচ ধরার সময় টাইমটাকে ইনক্রিজ করছি, টাইমটাকে বাড়াচ্ছি, টাইমটাকে বাড়ানোর ফলে এই টোটাল জিনিসটা মানে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম আমার ডিক্রিজ করছে, কমে যাচ্ছে। কারণ নিচের ভ্যালুটা বাড়াতে টোটাল ভ্যালুটা আমার কমে যাবে, আর টোটাল ভ্যালুটা কমে যাওয়া মানে আমার ফোর্সটাও কমে যাবে, কারণ এই ফোর্স এই টোটাল জিনিসটার সাথে ডাইরেক্টলি প্রপোর্শনাল। বোঝা গেল? তাই এখানে দেখো লেখা আছে
বাই ইনক্রিজিং টাইম ডিউরেশন, টাইম ডিউরেশনটাকে বাড়িয়ে দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ডিক্রিজ করছি আমরা, টাইমটাকে বাড়িয়ে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টামকে ডিক্রিজ করছি। তার ফলে আমাদের হাতে যখন এসে বলটা পড়বে, আমার হাতে কম এফেক্ট ফেলবে বা আমার হাতে কম ধাক্কা ফেলবে, বোঝা গেল, বা কম ফোর্স অ্যাপ্লাই করবে। সেম প্রিন্সিপাল আরো কাজ করে কোথায়, যখন আমরা হাই জাম্প বা লং জাম্প খেলি না, তখন দেখবে যে নিচে মাটিটাকে লুজ করা থাকে, মাটিটাকে খুঁড়ে বা কুপিয়ে লুজ করা থাকে, বা কোনো কুশন বেড পাতা থাকে। তার কারণটাও সেম, কারণ তুমি যখন হঠাৎ করে তুমি যখন উড়ে এসে পড়ছো, এবার মাটিতে পড়ার আগের মুহূর্তে তোমার মোমেন্টাম হাই, মাটিতে পড়ার সঙ্গে সঙ্গে জিরো হচ্ছে, মানে টাইমটা কম, তার ফলে তোমার তোমার বডিতে তখন বেশি লাগবে। কিন্তু তুমি যখন উড়ে এসে পড়ছো মাটিতে, মাটিতে পড়ার পরে পরে তোমার মোমেন্টাম জিরো হচ্ছে না, কিছুক্ষণ মাটির ভেতরে তুমি গেঁথে যাচ্ছ। তো ওই যে কিছুক্ষণ মাটির ভেতরে তুমি মোশনে আছো না, ওটা কি করছে, টাইমটাকে ইনক্রিজ করাচ্ছে, কিছুক্ষণ পরে গিয়ে তুমি থামছো, কিছুক্ষণ পরে গিয়ে তোমার ভেলোসিটি কমছে বা মোমেন্টাম জিরো হচ্ছে। তো টাইমটাকে বাড়ানোতে কি হচ্ছে, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম যেটা, সেটা আমার ডিক্রিজ করছে, তার ফলে ফোর্সের যে ইম্প্যাক্ট সেটা কম পড়বে। আশা করি বোঝাতে পারলাম। চলো এবার আমাদের লাস্ট যে লটা আছে, আচ্ছা লাস্ট লটাই মানে থার্ড লতে যাওয়ার আগে দুটো জাস্ট এমসিকিউ আমরা একটু দেখে নেব। দেখো কি বলছে প্রশ্নটাই, এ কনস্ট্যান্ট ফোর্স অ্যাক্টস অন অ্যান অবজেক্ট অফ মাস 5 কেজি, একটা অবজেক্ট যার মাস বলেছে কত 5 কেজি, তার উপরে একটা কনস্ট্যান্ট ফোর্স কাজ করছে ফর এ পিরিয়ড অফ 2 সেকেন্ড, 2 সেকেন্ড ধরে, টাইমও বলে দিয়েছে 2 সেকেন্ড ধরে। ওকে, দিস ইনক্রিজেস দ্য ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ফ্রম 4 মিটার বাই সেকেন্ড টু 7 মিটার বাই সেকেন্ড। মানে ধরো এই একটা বস্তু, এম ভরের একটা বস্তু, ওকে, এম এর ভ্যালু কত 5 কেজি, তার উপরে কনস্ট্যান্ট একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, তার ফলে ওর যে ইনিশিয়াল ভেলোসিটি ছিল 4 মিটার বাই সেকেন্ড, সেটা থেকে তার ভেলোসিটি বেড়ে ফাইনাল ভেলোসিটি হয়েছে কত 7 মিটার বাই সেকেন্ড হয়েছে। ওকে, তো জানতে চেয়েছে ফাইন্ড দ্য অ্যামাউন্ট অফ ফোর্স, তার উপরে কতটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এটা জানতে চেয়েছে। তার মানে আমাকে জানতে চেয়েছে কি এফ, তো আমরা এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, আমরা ফোর্সের যে ফর্মুলা দেখলাম একটু আগে, কি দেখলাম মনে আছে, ফোর্স ইকুয়ালস টু কি, এম ভি মাইনাস এম ইউ বাই টি, এটা দেখেছিলাম, তাই তো। তো এখানে আমি এমটাকে কমন নিতেই পারি, এমটাকে কমন নিলে পড়ে থাকছে ভি মাইনাস ইউ বাই টি, এম এর ভ্যালু কত, তো এম এর ভ্যালু বলে দিয়েছে আমার এখানে 5, 5 বসালাম। টাইম কত বলেছে 2 সেকেন্ড, 2 বসালাম। আর ইউ আর ভি, ইউ ভি এর ভ্যালু মানে ফাইনাল বেগ, ফাইনাল বেগের ভ্যালু কত বলেছে 7, মাইনাস ইনিশিয়াল বেগ কত বলেছে 4, তাহলে দেখো 5 আর ইন্টু 4 থেকে 7 থেকে 4 বাদ দিলে 3, আর হচ্ছে নিচে 2, মানে হচ্ছে 15/2, 15/2 মানে হচ্ছে 7.5 নিউটন, 7.5 নিউটন। তার মানে এখানে রাইট আনসার কি হবে, অপশন সি। ওকে, তাহলে বুঝতে পারছো তো যে এই ফর্মুলার অ্যাপ্লিকেশন কোথায় বা কেমন টাইপের অঙ্ক আমাদের দিতে পারে। ঠিক এই ফর্মুলাটাই শর্টে আমরা কি লিখেছিলাম, ফোর্স ইকুয়ালস টু কি মাস ইনটু অ্যাক্সেলারেশন না, তার মানে এটা থেকেও কিন্তু আমাদের অঙ্ক আসতে পারে। এবং দেখো অঙ্ক অলরেডি রেলের পরীক্ষাতে দিয়েছে, কি বলেছে, এ 2 কেজি অবজেক্ট ইজ মুভিং অ্যাট এ অ্যাক্সেলারেশন অফ 4 মিটার বাই সেকেন্ড স্কোয়ার, অবজেক্টের মাস বলে দিয়েছে 2 কেজি, অ্যাক্সেলারেশন বলে দিয়েছে 4 মিটার বাই সেকেন্ড স্কোয়ার। জানতে কি চেয়েছে, টোটাল ফোর্স অ্যাপ্লাইড টু ইট, ফোর্স জানতে চেয়েছে। তো ফোর্স ইকুয়ালস টু কি, মাস ইনটু অ্যাক্সেলারেশন, মাস বলছে 2, অ্যাক্সেলারেশন বলছে 4, তার মানে হচ্ছে 8 নিউটন, মানে হচ্ছে অপশন ডি। বুঝতে পারছো কতটা সোজা প্রশ্ন। চলো, তো এরপরে আমরা যাব কোথায়, এরপরে আমরা যাব হচ্ছে নিউটনস থার্ড ল, নিউটনের থার্ড ল বা থার্ড ল অফ মোশন। এটা প্রত্যেকে আমরা জানি, তাই তো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।
এর মানে এটা নয় যে তুমি কারোর গালে একটা চড় মারলে আর সেও তোমার গালে একটা চড় মারলো, এটা কিন্তু নিউটনের থার্ড ল নয়। কারণ কি? কারণ হচ্ছে নিউটন বলছে যে একটা বস্তুর ওপরে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করলাম, ওই বস্তুটাও আমার উপরে ফোর্স অ্যাপ্লাই করবে। দ্যাট ইজ থার্ড ল। মানে আমি যখন কারোর গালে চড় মারছি, তো এই হাত দ্বারা গালের উপরে একটা ফোর্স দিলাম, এটা হচ্ছে অ্যাকশন ফোর্স বা ক্রিয়া বল। তেমনি এই গাল আমার হাতের ওপরে রিয়াকশন দেবে, এটা হচ্ছে আমার প্রতিক্রিয়া বল। তো এই যে ক্রিয়া বল যেদিকে দিচ্ছি তার ঠিক উল্টো দিকে প্রতিক্রিয়া বল কাজ করছে, এবং ক্রিয়া বলটা যতটা, প্রতিক্রিয়া বলটাও ততটাই। অ্যাকশন ফোর্স যতটা, আমার হাত গালের উপরে যতটা অ্যাকশন ফোর্স দিচ্ছে, আমার গালও হাতের উপরে ততটাই রিয়াকশন ফোর্স দেবে। এই জন্য দেখবে কাউকে যদি তুমি একটা ঠাস করে চড় মারো, তোমার নিজের হাতেও কিন্তু লাগে। কেন তোমার হাতে লাগলো? তোমার হাতে তো কেউ মারেনি। তো এটাই এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্র, যে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া বল একে অপরের অপোজিট, কিন্তু মানে সমান। যতটাই ক্রিয়া বল দিচ্ছ ততটাই প্রতিক্রিয়া বল পাচ্ছ। ওকে, এই যে ব্যক্তিটা এই যে দেওয়ালের উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, তো দেওয়ালের উপরে কি দিচ্ছে? অ্যাকশন। দেওয়াল তার উপরে কি দিচ্ছে? রিয়াকশন। কখনো না অনেক সময় দেখবে আমরা কি করি, দেওয়ালে এভাবে ঘুষি মারি, তাই তো? দেওয়ালে এরকম ঘুষি মারি, তো দেওয়ালে এরকম ঘুষি মারা কতটা রিস্কি জানো? এটাকে বলা হয় বক্সার ফ্র্যাকচার। ঠিক আছে, যারা বক্সিং করে তাদের এই ফ্র্যাকচার দেখা যায়, তাদের আঙুলে ফ্র্যাকচার হয়। বোঝা গেল কেন এটা হয়? কারণ যারা বক্সিং করছে সে অ্যাকশন দিচ্ছে, তেমনি তার হাতের উপরে তো রিয়াকশন লাগবে, সেই রিয়াকশন ফোর্সের জন্য কিন্তু আমাদের আঙুলের বোন ভেঙে যেতে পারে। বোঝা গেল? তো এই যে অ্যাকশন রিয়াকশন, এই অ্যাকশন রিয়াকশন কিন্তু সঙ্গে সঙ্গে কাজ করে, সাইমালটেনিয়াসলি কাজ করে। যেখানেই অ্যাকশন আছে সেখানেই রিয়াকশন। অ্যাকশন রিয়াকশন সবসময় পেয়ারে এক্সিস্ট করে, এবং অ্যাকশন রিয়াকশনের মধ্যে কোনো ডিলে নেই। এমন নয় যে আমি একটা জায়গায় ফোর্স অ্যাপ্লাই করলাম আর সেই দেওয়ালটা আমার হাতে, তার ঠিক 5 মিনিট পরে চিন্তা ভাবনা করে ফোর্স অ্যাপ্লাই করলো, সেটা হবে না। অ্যাকশনও দিচ্ছ, রিয়াকশনও পাচ্ছ সাইমালটেনিয়াসলি, নো টাইম দিলে, কোনো টাইম দিলে হবে না। বোঝা গেছে? তো দেখো এখানে কি লেখা আছে, টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন অ্যান্ড দে অ্যাক্ট অন টু ডিফারেন্ট অবজেক্ট। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট এটা, যে অ্যাকশন রিয়াকশন ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করে। আমি অ্যাকশন দিলাম এই অবজেক্টের উপরে, এই অবজেক্ট আমার উপরে রিয়াকশন দেবে। তো অ্যাকশন একটা অন্য অবজেক্টের উপরে, রিয়াকশন আর একটা অন্য অবজেক্টের উপরে। বোঝা গেল? দ্য পেয়ার ফোর্স আর কল্ড অ্যাকশন এন্ড রিয়াকশন। এই যে পেয়ারিং এ যে ফোর্সটা কাজ করছে, ক্রিয়া প্রতিক্রিয়া বলা হচ্ছে এটাকে। ওকে, দোজ ফোর্সেস অ্যাক্ট অন ডিফারেন্ট অবজেক্ট, নট অন এ সিঙ্গেল অবজেক্ট। এই ক্রিয়া প্রতিক্রিয়া বল কিন্তু সিঙ্গেল অবজেক্টের উপরে কাজ করে না, অলওয়েজ ডিফারেন্ট অবজেক্টের উপরে কাজ করে। এবং এই ক্রিয়া প্রতিক্রিয়া বল, এদের মধ্যে একটা কিন্তু টাইম ডিলে হবে না, কোনো টাইম ডিলে নেই, সাইমালটেনিয়াসলি কাজ করে। এবং আরো একটা পয়েন্ট মনে রাখবে, ক্রিয়া প্রতিক্রিয়া সবসময় সেম নেচারের হবে, সেম নেচারের হবে। যেরকম আমাকে পৃথিবী টানছে, তো আমিও পৃথিবীকে টানছি, আমাকে পৃথিবী টানছে, আমিও পৃথিবীকে টানছি। ওকে, সেম নেচারের, দুটোই গ্র্যাভিটেশনাল ফোর্স। কখনো ক্রিয়া প্রতিক্রিয়া আলাদা হবে না। ধরো ক্রিয়া বলটা আমার ইলেকট্রোম্যাগনেটিক আর প্রতিক্রিয়াটা আমার গ্র্যাভিটেশনাল, এটা হবে না। আচ্ছা, এখানে এবার তোমার মনে হতে পারে, স্যার আপনি যে এখনই বললেন ক্রিয়া প্রতিক্রিয়া, আপনি এখনই তো বললেন ক্রিয়া প্রতিক্রিয়া, মানে ধরুন এই হচ্ছে পৃথিবী আর এই ধরুন হচ্ছে আপনি, তো আপনি বললেন যে পৃথিবী আপনাকে টানছে, তেমনি আপনিও পৃথিবীকে টানছেন। তাহলে পৃথিবী আপনাকে টানছে এটা ক্রিয়া, আপনি পৃথিবীকে টানছেন এটা প্রতিক্রিয়া। তো আমি যে পৃথিবীকে টানছি এর প্রমাণ কি? পৃথিবী যে আমাকে টানছে এর প্রমাণ আছে, আমি পৃথিবীর দিকে ছুটে চলে আসছি, তাই তো? মানে আমার পৃথিবীর দিকে একটা ত্বরণ দেখা যাচ্ছে, বেগের পরিবর্তন দেখা যাচ্ছে। তো তেমনি আমি যে পৃথিবীকে টানছি, কই পৃথিবী তো আমার দিকে যাচ্ছে না? তো পৃথিবীও আমার দিকে যাচ্ছে, কিন্তু পৃথিবীর মাস এত বেশি না যে পৃথিবীর ওই ত্বরণটা তোমার দিকে বেগের পরিবর্তন করতে করতেও যে যাচ্ছে, সেটা নেগলিজেবল, সেটা তুমি দেখতে পাচ্ছ না। তার আগেই তুমি এসে পৃথিবীর উপরে পড়ে যাচ্ছ। বোঝা গেল জিনিসটা? এই যে আমি একটু আগে বললাম না, যে ফোর্স ইকুয়ালস টু কি মাস ইনটু অ্যাক্সেলারেশন, এখান থেকে অ্যাক্সেলারেশন সমান সমান কি ফোর্স বাই মাস। এই ফর্মুলাটা মাথায় রাখতে বলেছিলাম না আমি? এই জন্যই বলেছিলাম, এই যে আমাকে পৃথিবী টানছে, তো আমি পৃথিবীর দিকে তো ত্বরান্বিত হয়ে আসছি, তো আমার তো একটা ত্বরণ দেখা যাচ্ছে।
পৃথিবী টানছে, ফোর্স অ্যাপ্লাই করছে, তাই আমার মধ্যে ত্বরণ দেখছে, আমার ভেতরে বেগের পরিবর্তন দেখা যাচ্ছে। তেমনি আমি যে পৃথিবীকে টানছি, কই পৃথিবী ত্বরান্বিত হয়ে যাচ্ছে না তো, পৃথিবীর কই বেগের পরিবর্তন হচ্ছে না তো। তো পৃথিবীরও বেগের পরিবর্তন হচ্ছে, পৃথিবীও আমার দিকে ত্বরান্বিত হচ্ছে, বাট সেই ত্বরণটা ভেরি ভেরি নেগলিজিবল, প্রচন্ড কম। কেন? কারণ তুমি দেখো এই যে মাস, এই অ্যাক্সেলারেশনের সাথে মাসের দেখো ইনভার্স সম্পর্ক। পৃথিবীর মাস যদি তুমি বসাও প্রচুর কেজি হবে, আর এই ফোর্সটা তো কম। তাহলে এই যে ফোর্স বাই মাস, মাসের ভ্যালু যদি এত বেশি হয়, তো ক্যালকুলেশন করলে অ্যাক্সেলারেশন 0.0000 একটা ছোট্ট একটা ভ্যালু পাবো। ওকে, যেটা আমরা বাস্তব জগতে ফিল করতে পারবো না। ক্লিয়ার আছে? এবার দেখো নিউটনের এই তৃতীয় সূত্রের এক্সাম্পল কি? এক্সাম্পল আমরা প্রত্যেকেই জানি, তাই তো? যেরকম প্রথম এক্সাম্পল এখানে দেওয়া আছে, when birds fly they push the air downwards with their wings। যখন পাখিরা উঠছে, পাখিরা কি করছে? বায়ুকে উইংস দিয়ে, ডানা দিয়ে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছে। তেমনি বায়ুও পাখির ওপরে রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করছে, যে কারণে পাখিগুলো উড়ে উড়ে বেড়াচ্ছে, ডানা কাটা পড়ি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে দেখো যখন আমরা সুইম করছি যখন, তখন কি জলের ওপরে আমরা কি করছি? অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছি, অ্যাকশন। সেরকম জল আমাকে রিয়াকশন ফোর্স দিয়ে আগে নিয়ে চলে যাচ্ছে, বোঝা গেল? সেম ভাবে দেখো বন্দুকের রিকয়েল, তুমি যখন বন্দুক থেকে ফায়ারিং করছো না, তো বন্দুক গুলির ওপরে একটা সামনের দিকে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে, তেমনি গুলি ও বন্দুকের ওপরে পেছনের দিকে একটা রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে। ওই জন্য বন্দুক থেকে গুলি যতটা বেগে যায়, তার থেকে কম বেগ হলেও বন্দুকটা কিন্তু পেছনের দিকে আসে। তো সামনে অ্যাকশনের জন্য গুলি যাচ্ছে, রিয়াকশনের জন্য বন্দুকটা পেছনের দিকে আসছে। এই যে বন্দুকের পেছনের দিকে বিক্ষিপ্ত যে বেগ, এটাকে বলা হয় রিকয়েল ভেলোসিটি অফ গান। ওকে, অ্যাকচুয়ালি নিউটনের এই তৃতীয় সূত্র থেকে আমরা আরেকটা কনসেপ্ট পাই, সেটা হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম, ভরবেগের সংরক্ষণ। তো এই ভরবেগের সংরক্ষণটা এনসিইআরটি বাদ দিয়ে দিয়েছে এখন ক্লাস 9 সিলেবাস থেকে, সেই জন্য আমরা এখানে আনিনি। বাট একটা জিনিস বোঝো, এই যে ভরবেগ আমি বললাম, ভরবেগ, ফোর্স অ্যাপ্লাই করলে ভরবেগের পরিবর্তন হয়, তাই না? ফোর্স অ্যাপ্লাই করলে ভরবেগের পরিবর্তন হয়। তো তার মানে ভরবেগ আমার কনজার্ভ থাকে, এটা আমরা কি করে বুঝি? দেখো একটা বন্দুক, যখন তুমি গুলি চালাচ্ছ না, তখন গুলিটা সামনের দিকে একটা ভরবেগ নিয়ে যায়, আর সেই ভরবেগটাকে ক্যান্সেল করার জন্য বন্দুকটা পেছনের দিকে অতটাই ভরবেগ নিয়ে এগোয়, যেটা কি করে একে অপরকে ক্যান্সেল আউট করে। যাই হোক, এই কনজারভেশন অফ মোমেন্টাম যেটা, সেটা এতটা ছোট টপিক না, ওটাকে আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। যেহেতু এনসিইআরটি ওটাকে বাদ দিয়েছে, তাই আমি ওটা এই ক্লাসের মধ্যে আনিনি বা রাখিনি, ওটাকে আমি আলাদা করে তোমাদেরকে একটা ভিডিওর মধ্যে প্রোভাইড করব। ওকে, তো চলো আরো দু একটা এক্সাম্পল দেখা যাক। থার্ড ল, এই যে আমরা হাঁটছি যখন, আমরা গ্রাউন্ডের উপরে কি করছি? অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছি, গ্রাউন্ড আমাদের উপরে রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করছে, যে কারণে আমাকে আগিয়ে নিয়ে যেতে সাহায্য করছে। ওকে, সেম ভাবে এই যে ক্যানন থেকে গোলা বারুদটা বেরোচ্ছে, এই গোলা বারুদটার উপরে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করা হয়, ওই জন্য গোলা বারুদটা বেরোচ্ছে, আর ক্যাননটা দেখবে পেছনের দিকে চলে আসে। কেন? কারণ কি, গোলা বারুদটা ক্যাননের ওপরে পেছনের দিকে রিয়াকশন ফোর্স দেয়। এই যে রকেট, এই রকেটও কিন্তু সেম প্রিন্সিপালে কাজ করে, বা সেম প্রিন্সিপালে আকাশের দিকে উড়ে যায়। এই রকেট কি করে, তার ভেতরে যে জ্বালানি যে দহন হচ্ছে, তাতে যে গ্যাস তৈরি হচ্ছে না, সেই গ্যাসটাকে নিচের দিকে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে, অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে। সেম ভাবে এই গ্যাসের কণাগুলো কিন্তু যারা নিচের দিকে বেরোচ্ছিল, তারাও তাদের উপরে যদি অ্যাকশন দেওয়া হয়েছে, তো গ্যাসের কণাগুলো রকেটের উপরে রিয়াকশন ফোর্স দেয়, সেই জন্য রকেট উপরের দিকে উঠে যায়। কেউ কিন্তু এটা ভাববে না যে রকেট ওপরের দিকে উঠছে কিভাবে। আমরা অনেক সময় এটা ছোটবেলাতে পড়ে আসি, বা অনেকের এটা মিসকনসেপশন থাকে, যে রকেট থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে না, সেই ধোঁয়াটা বায়ুর ওপরে ধাক্কা দেয়, আর বায়ু রকেটকে ওপরের দিকে উঠিয়ে দেয়। এটা পুরোপুরি ভুল কনসেপ্ট। তার কারণ হচ্ছে, দেখো যখন মহাকাশে তুমি যাবে, মহাকাশে তো কোনো বায়ু নেই, তাহলে মহাকাশে ওই রকেট থেকে যে ধোঁয়াটা বেরোচ্ছে, ওটা কোন কোন বায়ুকে ধাক্কা দিয়ে এগোচ্ছে? কোনো তো বায়ু নেই, তাহলে মহাকাশে রকেট চলার তো কথা না, তাহলে চলছে কেন? তার কারণ হচ্ছে কনজারভেশন অফ মোমেন্টাম। এটাকে আমি তোমাদেরকে অন্য একটা ভিডিওতে আমি তোমাদের প্রোভাইড করব, যেখানে আমি ডিটেলে পড়াবো যে কনজারভেশন অফ মোমেন্টাম কিভাবে কাজ করে, বা কিভাবে মোমেন্টামকে সংরক্ষিত রাখতে গিয়ে রকেট সামনের দিকে এগিয়ে চলে। ওকে, বা বন্দুকের
বন্দুক থেকে গুলি বেরোলে বন্দুক যে পেছনের দিকে ছুটে চলে আসে, এই ব্যাখ্যাগুলো মানে এই যে নিউটনের যে আমি থার্ড ল বলছি না, এই থার্ড ল থেকেই কিন্তু এই কনজারভেশন অফ মোমেন্টাম এসছে। মোমেন্টামের সংরক্ষণ যেটা, সেটা এই নিউটনের থার্ড ল থেকেই এসছে। ওকে, তো রকেটের ক্ষেত্রে এটা মাথায় রাখবে। ওকে, রকেটের এই সিস্টেম, রকেটের যে ধোঁয়াটা তৈরি হচ্ছে গ্যাসের পার্টিকেল, তার উপরে নিচের দিকে অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করে। সেম ভাবে এই গ্যাসের পার্টিকেল গুলো রকেটের উপরে রিয়াকশন ফোর্স অ্যাপ্লাই করে। ঠিক আছে, যে এক্সস্টের ধোঁয়াটা বেরোচ্ছে সেটা। তো আজকের ক্লাস আমাদের শেষ, মানে আমাদের এই যে চ্যাপ্টারটা, এই দেখো আরো এক্সাম্পল আছে দেখতে পাচ্ছি। যে নৌকা থেকে যখন আমরা ডাঙায় উঠি, তখন দেখবে নৌকাটা পেছনের দিকে চলে যায়। কেন এটা হয়? কারণ তুমি ডাঙায় ওঠার জন্য দেখো নৌকার উপরে এরকম অ্যাকশন ফোর্স অ্যাপ্লাই করছো, সেই জন্য নৌকাটা পেছনের দিকে যায়। আর নৌকা তোমার উপরে রিয়াকশন ফোর্স দেয়, সেই জন্য তুমি সামনের দিকে এগিয়ে চলো। বোঝা গেছে? তাহলে নিউটনের গতিসূত্র চ্যাপ্টার কিন্তু আমি তোমাদের শেষ করে দিলাম, এনসিআরটি সলিউশন দিয়ে দিলাম, এনসিআরটিটা শেষ করলাম। বাট যারা ডাব্লিউবিসিএস এর জন্য পড়ছো, তাদেরকে কিন্তু এর থেকেও আরো অনেকটা জিনিস পড়তে হবে, আরো অনেক পড়ার পয়েন্ট অফ ভিউ চেঞ্জ করতে হবে। কারণ কি ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী তোমাকে পয়েন্ট অফ ভিউ বা থিঙ্কিংটাকে চেঞ্জ করে একটু অন্যরকম ভাবে পড়তে হবে এটা। ওকে, তো এনসিআরটি শেষ। এনসিআরটি শেষ বলতে এই চ্যাপ্টারটা আমাদের শেষ। ওকে, তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।